আসসালামু আলাইকুম। নম্র ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা শুরু করতে পারি নাকি? হ্যাঁ ভাই, শুরু করতে পারি। তো আজকে আমাদের আসলে কি বলবো, মোটামুটি এই কোর্সটার লাস্ট ক্লাস। আর লাস্ট ক্লাসটা আবার লাস্ট হচ্ছে, মানে শেষ হচ্ছে অনেকটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে। তো আজকের আমাদের যে লেকচারটা থাকবে, এই লেকচারের আগের দুইটা লেকচারে আমরা মোটামুটি বেশ অনেকটা কভার করে ফেলছি। তো আহ, আবিদা বলছে এত দেরি, তো হ্যাঁ একটু বোধহয় আজকে দেরি হয়ে গেছে। তো আমরা শুরু করি এই জায়গা থেকেই। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা মোটামুটি বেশ কয়েকটা জিনিস সম্বন্ধে অলরেডি পড়ে ফেলছি। যেমন তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা আর কি, মানে ইলেকট্রিক ফিল্ড তোমরা যেটাকে বলতা, তার সাথে সাথে ভোল্টেজ, এই ব্যাপারগুলো আমরা পড়ে ফেলছি। তো আজকে সেই কনসেপ্টগুলোই আমরা একটু ইউজ করব, বাট হয়তো বা একটু অন্য কাজে অন্যভাবে, এই আর কিছু না। তো চলো একটু সামনের দিকে আগাই। আবিদা বেশ একটা স্যাড ইমোজি দিয়ে লেখছো আজকে লাস্ট ক্লাস। তো ইয়েস, আজকে লাস্ট ক্লাস। তো আমাদের প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্কটা একটু করে ফেলা দরকার ছিল। তো তার আগে আমরা একটু প্রথম স্লাইডটা দেখে আসি। প্রথম স্লাইডে আমাদের রিপিট করার কথা ভোল্টেজ আর ইন্টেন্সিটির ব্যাপারগুলো। তো আমরা আগে রিপিট করি, তারপর হোমওয়ার্ক সলভ করার চেষ্টা করি, দেখি কি হয়। তো এর আগের ক্লাসে আমরা যখন ভোল্টেজের কনসেপ্ট নিয়ে পড়ছিলাম, তো ভোল্টেজটা মোটামুটি আপাতত তোমাদের লেভেলে আমরা মোটামুটি ওই ম্যাথমেটিক্যাল যে সংজ্ঞাটা, সেটার দিকেই বেশিরভাগ সময় তাকানোর চেষ্টা করি। তো ভি সমান সমান ভোল্টেজের যেটা তোমার এক্সপ্রেশন, অনেকটা দেখতে এরকম যে ভি সমান সমান কে কিউ বাই আর। তো কে থাকবে, একটা কিউ থাকবে, আর একটা আর থাকবে। তো প্রশ্ন হচ্ছে এখানে কে কি? কে হচ্ছে একটা খুব সিম্পল একটা কনস্ট্যান্ট। তো কে কনস্ট্যান্টটার মান হচ্ছে 9 × 10⁹। আর এর সাথে সাথে নিউটন কুলম্ব ইনভার্স টু মিটার স্কোয়ার, এরকম বোধ হয় আর কি তোমার যেটা কে এর ইউনিট এটা। তো এটা হচ্ছে তোমার কে। কে কে আমরা একটা বিশেষ নাম দেই, সেটা হচ্ছে কি কুলম্ব কনস্ট্যান্ট তুমি বলতে পারো, বা এখানে কনস্ট্যান্ট আর কি, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বলতে পারো এই আর কি। এরপর যে তোমার কিউটা আছে, এই কিউটা খুব ইম্পর্টেন্ট একটা কিউ। তো এই কিউ হচ্ছে সেই কিউ যার জন্য ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে সেটা। মনে করো এই পয়েন্টে আমাদের 10 কুলম্ব চার্জ আছে। তো এই 10 কুলম্বের জন্য এই পয়েন্টে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। তো তাহলে কিউ এর মান কত হবে? কিউ এর মান 10 হবে। এখন মনে করো এই জায়গায় 10 কুলম্বের একটা চার্জ আছে, আর এই পয়েন্টটাতেই আমি 5 কুলম্বের একটা চার্জ রেখে দিলাম। তোমাকে আমি জিজ্ঞেস করলাম এই 10 কুলম্বের জন্য এই পয়েন্টে ভোল্টেজ কত। তো এবার কিউ এর মান কত হবে? সবাই একটু চ্যাট বক্সে জানাও তো। এ- এই পয়েন্টটার জন্য আমাদের কিউ এর মান কত হবে? সবাই একটু জানাও চ্যাট বক্সে, দ্রুত জানাও। মনে করো আমাদের ভোল্টেজটা তৈরি হচ্ছে এই 10 কুলম্বের জন্য এই পয়েন্টে। তো এই পয়েন্টে যেহেতু ভোল্টেজ তৈরি হচ্ছে, তো আমাদের এখন কিউ হিসেবে নিতে হবে এই 10 কুলম্বকে। তো কিউ এর মান এই জায়গায় হবে 10। এবার মনে করো আমি চাইলাম যে এই পয়েন্টেই আমি ভোল্টেজ বের করব, বাট সেই ভোল্টেজটা যেটা এই 5 কুলম্বের জন্য তৈরি হচ্ছে। তো তাহলে এবার আমাদের যে এক্সপ্রেশন আছে ভোল্টেজের, ভি ইকুয়াল কে কিউ বাই আর, এখানে কিউ এর মান কোনটা হবে বলো তো? 10 নাকি 5? চ্যাট বক্সে জানাও সবাই। পুনশ্চ বলছো 5, ঠিক আছে, পুনশ্চ ঠিক বলছো। ওকে। তো এরপর মনে করো এই জায়গায় যে 10 কুলম্ব আছে, আমরা চাইলাম এই 10 কুলম্বের জন্য এই পয়েন্টটা, যেই পয়েন্টে তোমার এই 5 কুলম্ব চার্জ আছে, সেই পয়েন্টে ভোল্টেজ আমরা মেজার করব। তো এইবার বলো তো কিউ এর মান কত হবে? 10 নাকি 5? সবাই একটু চ্যাট বক্সে জানাও। ভাইয়েরা আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? একটু সবাই জানাও, সবাই জানাও। ওকে। তো আরেকবার বলে দেই। তো এই জায়গায় আমরা যখন ভি সমান সমান কে কিউ বাই আর এই সূত্রটা ব্যবহার করি, এখানে কিউ হচ্ছে সেই চার্জটা যার জন্য কোনো একটা পয়েন্টে ভোল্টেজ তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমার মনে করো 10 কুলম্ব চার্জ আছে, এই 10 কুলম্বের জন্য আমাদের এই পয়েন্টে একটা ভোল্টেজ তৈরি হবে। তো এই পয়েন্টে আমি যদি ভোল্টেজটা মাপতে চাই, তাহলে তখন আমাকে ভি ইকুয়াল কে কিউ বাই আর এই সূত্র ব্যবহার করতে হবে।
তো এই পয়েন্টে যখন আমি ভোল্টেজ মাপতে যাচ্ছি, তো ভোল্টেজ তৈরি হচ্ছে এই 10 কুলম্বের জন্য, তাহলে আমরা কিউ এর মান এই জায়গায় ব্যবহার করব 10। এরপর মনে করো আমি এই যে 5 কুলম্ব, এই 5 কুলম্বের জন্য এই পয়েন্টে ভোল্টেজ কত সেটা মেজার করতে গেলাম। তো মেজার করতে যাওয়ার জন্য বা মেজার করতে যাওয়ার পর আমরা আবার ওই কে কিউ বাই আর এই সূত্র ব্যবহার করব। তো এইখানে আমাদের যে কিউ এর মানটা সেটা এবার হবে 5, কারণ আমি এই 5 কুলম্বের জন্য এই পয়েন্টে ভোল্টেজ কত সেটা মেজার করতেছি। তো ভোল্টেজ মেজারের সময় কিউ হচ্ছে যার জন্য ভোল্টেজটা সৃষ্টি হচ্ছে, সেটার মান হচ্ছে কিউ। ঠিক আছে? তো এইখানে তোমাকে আমি বললাম যে 10 কুলম্বের জন্য কত ভোল্টেজ তৈরি হচ্ছে এই 5 কুলম্ব যেখানে আছে সেই পয়েন্টটাতে। তো 10 কুলম্বের জন্য যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা আমরা মেজার করব কি দিয়ে? ভি ইকুয়াল কে কিউ বাই আর এই সূত্র দিয়ে। তো এখানে কিউ এর মান কত হবে, 10 নাকি 5? সবাই একটু চ্যাট বক্সে জানাও তো। আরাফাত সঠিক অ্যান্সার দিছো, মাকতুমা সঠিক অ্যান্সার দিছো। সঠিক অ্যান্সারটা হচ্ছে 10। তো আমরা কিউ এর মান কাকে নিব? কিউ এর মান তাকে নিব যার জন্য ভোল্টেজটা প্রডিউস হচ্ছে। আবিদাও সঠিক অ্যান্সার দিছো। তো এই জায়গায় আমাদের এই 10 কুলম্বের জন্য ভোল্টেজটা প্রডিউস হচ্ছে এই পয়েন্টে। তো এই জায়গায় আমাদের কিউ এর মান হবে তাহলে 10। এইবার মনে করো আমি চাইলাম এই 5 কুলম্বের জন্য 10 কুলম্ব যেই পয়েন্টটাতে আছে, এই যেই পয়েন্টটা, এই পয়েন্টে ভোল্টেজ কত হবে? এই 5 কুলম্বের জন্য এই পয়েন্টে ভোল্টেজ কত হবে? তো তখন যদি তুমি ভি ইকুয়াল কে কিউ বাই আর সূত্র যদি ব্যবহার করো, কিউ এর মান কত হবে একটু জানাও তো চ্যাট বক্সে। সবাই জানাও এবার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবাই জানো। এখানে আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে কার জন্য? হচ্ছে এই পয়েন্ট। ভোল্টেজ যেহেতু 5 কুলম্বের জন্য তৈরি হচ্ছে, তাহলে কিউ এর মান এই জায়গায় হবে 5। ঠিক আছে? আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে জানাও তো, ওয়াই অথবা এন লেখো। ওকে। তো এরপর মনে করো আমাদের এখানে একটা 25 কুলম্বের চার্জ থাকলো, এখানে একটা 26 কুলম্বের চার্জ থাকলো, এখানে একটা 27 কুলম্বের চার্জ থাকলো। আমরা এই পয়েন্টে 25 কুলম্বের জন্য ভোল্টেজ বের করতে চাইলাম। তো কিউ এর মান কত হবে? সবাই চ্যাট বক্সে জানো, দ্রুত জানো। 25 কুলম্বের জন্য এই পয়েন্টে চার্জ কত? তো সবাই এবার বুঝতে পারছো এটা 25 হবে। এবার আমি চাইলাম এই 26 কুলম্বের জন্য এই পয়েন্টে ভোল্টেজ কত। তো বলো তো 26 কুলম্বের জন্য যখন আমি মেজার করতে যাব এই পয়েন্টে ভোল্টেজ, তখন তো আমাকে কিউ এর মান কত নিতে হবে একটু বলো তো। 26, 26, 26। তো এরপর আমি যদি এই পয়েন্টে 27 কুলম্বের জন্য কতটুকু চার্জ বা কতটুকু ভোল্টেজ এই পয়েন্টে আসতেছে সেটা যদি মেজার করতে চাই, তাহলে কিউ এর মান কত নিব? 27, 27, 27। ওকে। এখন আমরা দেখো ভোল্টেজ মেজার করতেছি একটা পয়েন্টে। ঠিক আছে? এখন এই পয়েন্টটার উপর কেউ মনে করো ধাক্কায় 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 একটা 25 কুলম্বের চার্জ আর আনে দিয়ে দিল। তো 25 কুলম্বের চার্জ যদি এনেও দেয়, পয়েন্ট তো তার চেঞ্জ হয় নাই। তো পয়েন্ট যেহেতু চেঞ্জ হয় নাই, তো এই পয়েন্টে এই 25 কুলম্বের জন্য ভোল্টেজটাও চেঞ্জ হবে না, 26 কুলম্বের জন্য ভোল্টেজটা চেঞ্জ হবে না, 27 কুলম্বের জন্য ভোল্টেজ। এখন এই পয়েন্টে এই 25 কুলম্বের জন্য ভোল্টেজ যদি আমি মেজার করি, তো তাহলে এখানে কিউ এর মান কত হবে একটু বলো তো। 25 হবে, আরাফাত সঠিক অ্যান্সার দিছো। এইবার আমি যদি এই পয়েন্টটাতে এই 26 কুলম্বের জন্য কত ভোল্টেজ এখানে ইনডিউস হবে সেটা যদি মেজার করতে চাই, তো এখানে কিউ এর মান কত হবে একটু বলো তো, সবাই চ্যাট বক্সে জানাও। আবিদা সঠিক অ্যান্সার দিছো, আরাফাত সঠিক অ্যান্সার দিছো, মাকতুমা সঠিক অ্যান্সার দিছো। ওকে। তো এরপর আমি যদি এই 27 কুলম্বের জন্য এই যে 25 কুলম্ব যেখানে চার্জটা আছে এই পয়েন্টে যদি ভোল্টেজ মেজার করতে চাই, তাহলে কিউ এর মান কত হবে বলো তো, চ্যাট বক্সে জানো সবাই। আমি যদি 27 কুলম্বের জন্য এই পয়েন্টে ভোল্টেজ মেজার করতে চাই, তো কিউ এর মান ওখানে হবে 27।
মানে ভি সমান সমান কে কিউ বাই আর, এখানে কিউ এর মান আমাকে বসাইতে হবে 27, কে এর মান কনস্ট্যান্ট বসাই দিব, আর আর হচ্ছে ডিস্টেন্সটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত সেইটা। ঠিক আছে, তো এই গেল আমাদের ভোল্টেজের ব্যাপার স্যাপার। আর এরপর যেটা তোমার ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ডের যে ব্যাপারটা আছে সেটাও অনেকটা সেম। ই সমান সমান তোমার কে কিউ, নিচে কি আসে, নিচে আসে তোমার আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। তো কোনো একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এই জায়গায় মনে করো 10 কুলম্ব চার্জ আছে, এই চার্জের জন্য এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আমরা ইলেকট্রিক ফিল্ড যদি মেজার করতে চাই, ই সমান সমান আমাদের হয়ে যাবে কে কিউ বাই আর স্কোয়ার। তো এইখানে কিউ এর মান কত হবে সবাই একটু বলো তো, চ্যাট বক্সে জানো। আরাফাত সঠিক অ্যান্সার দিছো, আবিদা অ্যান্সার দিয়ে দাও কি হবে। ওকে 10, আবিদাও সঠিক অ্যান্সার দিছো। আহ অরিনও সঠিক অ্যান্সার দিছো, সাবাস। তো এই জায়গায় মনে করো আমি এবার 50 কুলম্ব রাখলাম, এই 50 কুলম্ব চার্জের জন্য আমরা এই পয়েন্টে এবার ইলেকট্রিক ফিল্ড এর মানটা মেজার করতে চাইলাম। তো ই ইকুয়াল কে কিউ বাই আর স্কোয়ার সূত্র আমাকে ব্যবহার করতে হবে। তো এখানে কিউ এর মানটা কত হবে একটু চ্যাট বক্সে সবাই জানো। আরাফাত সঠিক অ্যান্সার দিয়ে দিছো, আবিদা সঠিক অ্যান্সার দিছো, অন্তরা সঠিক অ্যান্সার দিছো। ওকে, আমাদের যেটা অ্যান্সার সেটা হবে 50। আসলে আমরা এই 50 কুলম্বের জন্য মাপতেছিলাম এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড কত। তো আমাদের কিউ এর মানটা হবে 50। তো আমাদের ই সমান সমান কি আসবে, যদি এই 50 কুলম্বের জন্য আমরা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে চাই, আর এই ডিস্টেন্সটা যদি তোমার 5 মিটার হয়, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মানটা হবে, প্রথমে তোমার কে থাকবে, কে মানে হচ্ছে 9 × 10⁻⁹, তারপর এখানে আসবে তোমার কিউ, কিউ হবে আমাদের 50 কুলম্ব, আর নিচে থাকবে আমাদের 5 এর উপর স্কোয়ার। এখন মনে করো এই জায়গায় আমাদের 60 কুলম্ব চার্জ আছে, আর এইদিকে আমার মনে করো 10 কুলম্ব চার্জ আছে। 60 কুলম্ব চার্জের জন্য এই পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড হবে আমি সেটা মেজার করতে গেলাম। আমি সূত্র হিসেবে ব্যবহার করতে চাইলাম ই ইকুয়াল কে কিউ বাই আর স্কোয়ার। তো এই জায়গায় কিউ এর মান আমি কত বসাবো বলো তো, 60 না 10, সবাই একটু চ্যাট বক্সে জানাও। আরাফাত সঠিক অ্যান্সার দিছো, দ্য অ্যান্সার ইজ 60। ওকে, অরিন বুঝতে পারছো ব্যাপারটা, সঠিক অ্যান্সার দিছো। আর কারা কারা সঠিক অ্যান্সার জানো, আবিদা জানো 60 হবে এখানে। তো কার জন্য তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আসলে মেইন। তো এই কনসেপ্টটা কাজে লাগায় আমরা এই প্রিভিয়াস দিনের হোমওয়ার্কটা একটু সলভ করার চেষ্টা করব। তো দেখো এই জায়গায় কি ঘটনা ঘটছে, এই জায়গায় অবজেক্ট এ অ্যান্ড বি হ্যাভ দ্য সেম, মানে সেম শেপ আর কি, একদম শেপ তোমার কাটায় কাটায় সেম, একটু আলাদা না। অবজেক্ট এ আর অবজেক্ট বি দুটাই দেখতে পুরোপুরি এক, ঠিক আছে, আর মেড অফ দ্য সেম ম্যাটেরিয়াল। তো এরা যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি সেটাও সেম, দুইজনের মধ্যে কোনো পার্থক্যই নেই, তাহলে ম্যাটেরিয়ালেও পার্থক্য নাই, শেপেও পার্থক্য নাই। এবং এদের ক্ষেত্রে তোমার সি এর যে মানটা, বা সি বলতে এখানে কি কনস্ট্যান্টের যে মানটা আর কি বুঝাইছে, যেটাকে আমরা কে বলতেছি। ওকে, তো কে এর মানটা হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। তো এখন তোমাকে সি নাম্বার যে কোয়েশ্চেন করছে, অ্যাট দ্য পয়েন্ট ওয়্যার অবজেক্ট বি ইজ প্লেসড। তো এই যে এই পয়েন্টটাতে তো অবজেক্ট বি প্লেস করা হয়েছে, তো এই পয়েন্টে হোয়াট উইল বি দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এর মানটা কত সেটা আমাদের খুঁজে বের করতে বলছে ডিউ টু অবজেক্ট এ। তো এই অবজেক্ট এ তে যেই চার্জ আছে, মানে এই 50 কুলম্ব চার্জের জন্য তোমার এই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা তোমাকে মেজার করতে বলছে। তো এটা খুবই সিম্পল একটা জিনিস, ই সমান সমান আমরা জানি যে কে কিউ বাই আর স্কোয়ার। তো কে এর মান আমাদের দেয়া আছে 9 × 10⁻⁹, কিউ এর মান আমরা এখানে 50 কুলম্ব চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে যাচ্ছি, তো কিউ এর মান হবে 50। আর আর হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে, মানে যে জায়গায় আমাদের 50 কুলম্ব আছে এখানে সেন্টার অফ চার্জ যেটা, সেখান থেকে আমাদের যেই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড মেজার করব এর দূরত্বটা কত, এর দূরত্ব এখানে বলা আছে 5। তো আর এর জায়গায় আমাদের 5 বসাই দিব, আর যেহেতু আর স্কোয়ার আমাদের নিচে নিতে হয়, তো এই কারণে আমাদের 5 স্কোয়ার দিতে হয়েছে। তো এখন যখন আমরা ব্যাপারটা ক্যালকুলেশন করব, তখন আমাদের ইলেকট্রিক ফিল্ডের যেটা মান সেটা আসবে
1.8 ইন্টু 10⁻10 এত নিউটন পার কুলম্ব। তো এটা হবে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির মান বা ইলেকট্রিক ফিল্ডের মান, ঠিক আছে। এরপর ডি নাম্বারে দেখো কি বলছে। ডি নাম্বারে বলছে ইন হুইচ ডিরেকশন ইলেকট্রন উইল ফ্লো ইফ দিস টু অবজেক্টস আর কানেক্টেড বাই আ কন্ডাক্টিভ ওয়্যার। তো একটা কন্ডাক্টিভ ওয়্যার দিয়ে আমি যদি এই অবজেক্ট দুইটাকে কানেক্ট করে দেই, ইন দ্যাট কেস ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে আমাদের সেটা খুঁজে বের করতে হবে। তো শুনতে ব্যাপারটা বেশ জটিল শোনাচ্ছে, বাট ব্যাপারটা আসলে অত বেশি জটিল না। ব্যাপারটা কেমন আমরা একটু চলো অ্যানালিসিস করি। তো এই জায়গায় আমাদের যেটা অবজেক্ট এ, সেই জায়গায় 50 কুলম্বের মতো চার্জ আছে। অবজেক্ট বি এও কিন্তু কিছু না কিছু চার্জ আছে। তো অবজেক্ট বি এ চার্জ আছে দেখে এই 50 কুলম্ব আর অবজেক্ট বি এর চার্জ দুইটার মধ্যে একটা মানে কি বলবো একটা ফোর্স কাজ করতেছে। আর এইখানে ওই ফোর্সের মানটা দেয়া আছে। ফোর্সের মানটা হচ্ছে 3.6 ইন্টু 10⁻11। তো এই জায়গায় আমরা তাইলে বুঝতে পারতেছি যে এখানে এ অবজেক্ট, এ কিছু পরিমাণ তো চার্জ আছেই, 50 কুলম্ব চার্জ আছে। বি যে অবজেক্টটা, সেই জায়গায়ও কিছু পরিমাণ চার্জ তো 100% আছে, ঠিক আছে। তো এ অবজেক্টেও চার্জ আছে, বি অবজেক্টেও চার্জ আছে। তো আমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করব বি অবজেক্টে চার্জ কতটুকু আছে। এটা হবে আমাদের প্রথম কাজ। তো যদি আমরা চার্জ বুঝে ফেলতে পারি যে এখানে 50 কুলম্ব আর এখানে কত কুলম্ব, তাহলে আমরা আসলে বুঝতে পারবো এদেরকে কানেক্ট করলে কোথা থেকে চার্জ কোথায় যাবে। তো যদি বুঝে ফেলতে পারি তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে সেটাও বুঝে ফেলতে পারবো। তো এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের ফোর্সের যে মানটা সেটা হচ্ছে পজিটিভ। তো ফোর্সের মান যদি পজিটিভ হয় তাহলে আমরা কি জানি, ফোর্স পজিটিভ হয় তখনই যখন দুইটা চার্জ সমান সমান হয় বা সমান সাইনের হয় আর কি। সমান সমান না, ঠিক সেম সাইনের যখন হয় তখনই আমাদের ফোর্সের মানটা পজিটিভ হয়। তো এই জায়গায় যেহেতু আমাদের ফোর্সের মান পজিটিভ, তার মানে এ যে অবজেক্ট, এর চার্জটা যেহেতু পজিটিভ, বি যে অবজেক্ট, এর চার্জও আমাদের পজিটিভ হবে। তো পজিটিভ কত হবে আমরা সেটা জানি না। তো আমরা ধরে নেই বি অবজেক্টের চার্জ হচ্ছে প্লাস কিউ। তো যদি বি অবজেক্টের চার্জ প্লাস কিউ হয়, বা এটাকে আমরা কিউ বি বললে বোধহয় আরো বেটার হয়। আর এই 50 কুলম্বকে আমরা মনে করো কিউ এ বললাম। তো এই কিউ এ আর কিউ বি এর মধ্যে একটা রিপালসিভ ফোর্স এই জায়গায় কাজ করবে। তো এই ফোর্সের মানটা আমাদের দেয়া আছে। তো আমরা ফোর্সের যে সূত্র সেটা আগেই শিখে ফেলছি, যে এফ সমান সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। তো এখন এখানে দেখো, এই জায়গায় আমাদের ফোর্সের মানটা জানা আছে। ফোর্সের মান কত, 3.6 ইন্টু 10⁻11 সমান সমান আমাদের কে এর মানটা জানা আছে। কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9। এখানে কিউ1 এর মান কত বলো দেখি। কিউ1 এর মান হচ্ছে আমাদের এই 50 কুলম্ব, মানে প্রথম যে বস্তুর সেটা চার্জ। কিউ2 হচ্ছে আমাদের দ্বিতীয় যে বস্তু, মানে বি যে অবজেক্টটা আছে এর চার্জ কত সেটা। তো বি অবজেক্টের চার্জকে আমরা ধরে নিছি কিউবি, তার মানে আমাদের কিউ2 এর মানটা কিউবি বসে যাবে। এরপর এটাকে আমাদের আর স্কোয়ার বা এদের যে ডিস্টেন্সটা আছে এর স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তো এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 5 মিটার, তাহলে আমরা ভাগ দিয়ে দিব 5 স্কোয়ার দিয়ে। তো এইবার এখান থেকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিউবি এর মানটা বের করে ফেলতে পারি। তোমরা সবাই একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমাকে জানাও যে এই জায়গায় কিউবি এর মানটা কত হয়। কিউবি এর মান হবে তোমার 3.6 ইন্টু 10⁻11 ইন্টু 5 স্কোয়ার বাই 9 ইন্টু 10⁻9 বাই 50। তো এই জায়গায় আমাদের কিউবি এর যে মানটা সেটা হবে আসলে 20। তো 20 আসলে কেমন হবে, পজিটিভ 20 নাকি নেগেটিভ 20? এই জায়গায় এটা হবে অবশ্যই পজিটিভ 20 কুলম্ব চার্জ। তো এই জায়গায় আমাদের ফোর্স যেহেতু পজিটিভ, তার মানে আমাদের দুইটা চার্জের সাইন গুলা সেম হবে। তো আমাদের সেকেন্ড অবজেক্ট বা কিউবি এর মান তাহলে দাঁড়াইলো +20 কুলম্ব। তো আমাদের এ অবজেক্টের চার্জ +50 কুলম্ব, বি অবজেক্টের চার্জ হচ্ছে +20 কুলম্ব। অবজেক্ট দুইটার শেপ অ্যান্ড সাইজ, তারপর ম্যাটেরিয়াল সব সেম, একদম সেম, কোনো পার্থক্য নাই। তো এই কারণে আমরা যখন অবজেক্টটাকে একটা তার দিয়ে কানেক্ট করব, তো তখন কি হবে,
আমরা তো এর আগের দিন শিখে ফেলছি সেটা। এই জায়গায় আমাদের যে চার্জটা আছে সেটা দুইটার মধ্যে সমানভাবে ছড়াই ছিটায় চলে যাবে। তো দুইটার মধ্যে যখন সমানভাবে ছড়াইতে যাবে, তো এই জায়গায় আমাদের টোটাল চার্জ কত? আমাদের এই দুইটা অবজেক্টের মধ্যে প্রথমটাতে চার্জ আছে 50, দ্বিতীয়টাতে চার্জ আছে 20 কুলম্ব। তার মানে আমাদের টোটাল 70 কুলম্ব চার্জ আছে, 50, 60, 70। তো এই 70 কুলম্ব চার্জ এবার দুইজনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তো দুইজনের মধ্যে সমান ভাগে ভাগ হইলে প্রত্যেকের মধ্যে 35 কুলম্ব করে চার্জ থাকবে। তো আমাদের প্রথম অবজেক্টটাতেও 35 কুলম্ব চার্জ হবে, আমাদের যে সেকেন্ড অবজেক্ট সেটাতেও 35 কুলম্ব চার্জ হবে। তো প্রথম অবজেক্টে যদি আমি 35 কুলম্ব চার্জ করতে চাই তাহলে আমি কি করব? তাহলে এই 50 থেকে আমি 15 কুলম্ব চার্জকে এই সেকেন্ড যে অবজেক্টটা সেটাতে পাঠাই দেব। তো 15 কুলম্ব চার্জকে এই বরাবর পাঠাই দিলে এখানে আগে থেকে 20 কুলম্ব ছিল, আরো 15 কুলম্ব এখানে আসে অ্যাড হয়ে টোটাল চার্জ আমাদের প্লাস 35 কুলম্ব হয়ে যাবে, তাই না? তো এই জায়গায় দুইটার চার্জ তখন 35 কুলম্ব 35 কুলম্ব হয়ে গেল। তার মানে আমাদের পজিটিভ চার্জ ফ্লো করতেছে কোন দিক থেকে কোন দিকে? দেখো, পজিটিভ চার্জ ফ্লো করবে এই 50 কুলম্ব থেকে এই 35, মানে 35 না, এটা 20 কুলম্বের দিকে। তো 50 কুলম্ব বা এ অবজেক্ট থেকে আমাদের বি অবজেক্টের দিকে পজিটিভ চার্জ ফ্লো করবে। তো এই জায়গায় কিন্তু আমাদের কোয়েশ্চিনে দেখো কি বলছে, আমাদের কিন্তু পজিটিভ চার্জ ফ্লোর কথা বলে নাই, আমাদের বলছে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে। তো এই জায়গায় তো ভেজালটা লাগে গেল। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রন আসলে ফ্লো করবে কেন আসলে? তো ইলেকট্রন ফ্লো করার যেটা কারণ সেটা হচ্ছে আসলে এই পজিটিভ চার্জ যেগুলা, এগুলা তো প্রোটনে থাকে, আর প্রোটন হচ্ছে ভারী জিনিস, তো এই কারণে প্রোটন ঠিক চলাফেরা করতে পারে না, চলাফেরা ওই ইলেকট্রনকেই করতে হয়। তো ইলেকট্রনকে যদি চলাফেরা করতে হয়, তো এই জায়গায় এই অবজেক্টের চার্জ যদি আমি 35 বানাইতে চাই, তো আমি কিভাবে বানাইতে পারি দেখো। তো ধরে নাও এই জায়গায় আমার এই বি অবজেক্টটা আছে। তো বি অবজেক্টে আমার টোটাল 20 কুলম্বের মতো চার্জ আছে। তো 20 কুলম্ব আসলে যেই চার্জটা আছে সেটা হচ্ছে আসলে আনব্যালান্সড চার্জ। আনব্যালান্সড বলতে কি, এই জায়গায় মনে করো তোমার কাছে একটা অবজেক্ট আছে এ, বা এটাকে আমরা সি অবজেক্ট বললাম। এই অবজেক্টটার চার্জ 0 কুলম্ব। তো যদি এই অবজেক্টের চার্জ 0 কুলম্ব হয়, তাহলে বলো তো এই জায়গায় ইলেকট্রন আছে কি আসলে নাই? ইলেকট্রন কি আছে এই জায়গায়? এই জায়গার চার্জ তো 0 কুলম্ব, তার মানে এখানে কি কোনো ইলেকট্রন আছে? অন্তরা বলছো আছে, ইপ্তিদা বলছো নাই। অবজেক্ট থাকতে গেলে ইলেকট্রন তো থাকতেই হবে ভাই, ইলেকট্রন প্রোটন থাকতে লাগবে না? তো এই জায়গায় আমাদের সি অবজেক্টের চার্জ 0, কিন্তু এইখানে কিন্তু আমরা মানে চার্জ 0 হইলেও এই জায়গায় ইলেকট্রনও আছে, প্রোটনও আছে, দুইটা জিনিসই আছে। তো ইলেকট্রনের চার্জ যদি এই জায়গায় আমাদের -10 কুলম্ব হয়, তাহলে এই অবজেক্টটার প্রোটনের চার্জও আমাদের +10 কুলম্ব হইতে হবে। তো ইলেকট্রন -10 কুলম্ব, প্রোটন +10 কুলম্ব, তাহলে এই অবজেক্টের চার্জ তখন কি হয়ে যাবে? প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে 0 কুলম্ব হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে করে পৃথিবীর প্রত্যেকটা অবজেক্টেই ইলেকট্রনও আছে, মানে নেগেটিভ চার্জও আছে, পজিটিভ চার্জও আছে। তো এদের মধ্যে যেগুলা নিউট্রাল অবস্থায় থাকে যে অবজেক্ট গুলা, সেগুলাতে ইলেকট্রনের চার্জ আর তোমার প্রোটনের চার্জ দুইটা সমান। এই জন্য দেখা যায় যে সেই জায়গায় আমরা ওদেরকে নিউট্রাল অবস্থায় দেখতে পাই। ঠিক আছে? তো এই জায়গায় আমার বি অবজেক্টটাতে টোটাল 20 কুলম্ব চার্জ ছিল। এটার মানে কি ওইখানে সব ইলেকট্রন বা সব প্রোটন গুলা মিলে আসলে জাস্ট 20 কুলম্ব তৈরি করছে? ব্যাপারটা আসলে এরকম না। এখানে অনেকগুলা তোমার ইলেকট্রন আছে এবং অনেকগুলা প্রোটন এই অবজেক্টের মধ্যে আছে। এই জায়গায় তুমি 20 কুলম্ব দেখতেছো, তার মানে এখানে শুধু প্রোটন আছে, ইলেকট্রন নাই, ব্যাপারটা এরকম না। তো এই জায়গায় বি অবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যাপারটাকে এইভাবে করেও বলতে পারি যে এই জায়গায় আসলে 40 কুলম্ব পজিটিভ চার্জ আছে, আর তার সাথে সাথে -20 কুলম্ব নেগেটিভ চার্জ আছে। তো এই 40 আর -20 এই দুইটা মিক্স হয়ে আসলে আমাদের টোটাল যেটা নেট চার্জ সেটা হচ্ছে 20 কুলম্ব। এইভাবে করে আমরা এটাকে প্রকাশ করতে পারি। আবার এই পজিটিভ 20 কুলম্ব যেটা, সেটাকে আমরা ইচ্ছা করলে এইভাবেও বলতে পারি যে এই জায়গায় এই অবজেক্টটাতে আসলে 35 কুলম্ব পজিটিভ চার্জ আছে,
আর তার সাথে সাথে নেগেটিভ 15 কুলম্ব ইলেকট্রনের নেগেটিভ চার্জ আছে। এই কারণে এই অবজেক্টের নেট চার্জ হচ্ছে 20 কুলম্ব। তো এইটাও ঠিক আসলে দুইটার যে কোনো একটা বলতে পারি। তো মানে যে কোনো একটা দিয়ে তুমি প্রকাশ করতে পারো। কিন্তু এই জায়গায় আমরা যখন ক্যালকুলেশনটা করতে যাবো, তো তখন আমাদের এই কনভার্সনটা আমাদের জন্য বেশ একটু সুবিধাজনক হবে। এই কারণে আমরা পজিটিভ যে 20 কুলম্ব সেটাকে এইভাবে করে মনে করো লিখলাম। কিভাবে? পজিটিভ 20 সমান সমান হচ্ছে পজিটিভ 35 কুলম্ব যোগ নেগেটিভ 15 কুলম্ব। ঠিক আছে? তো আমরা আসলে বলতেছি এই অবজেক্টে শুরুতে যে 20 কুলম্ব ছিল, এটার কারণ হচ্ছে এই অবজেক্টে পজিটিভ 35 কুলম্ব ছিল আর নেগেটিভ 15 কুলম্ব ছিল। অ্যান্ড যখন আমরা এই জায়গায় একটা কন্ডাক্টর দিয়ে এটাকে অ্যাটাচ করে দিলাম, যখন কন্ডাক্টরটা দিয়ে দুইটাকে আমরা কানেক্ট করে দিলাম, তো তখন এখানের যে 35 কুলম্ব পজিটিভ ছিল সেই 35 কুলম্ব এখানেই থাকে গেল। আর নেগেটিভ যে 15 কুলম্ব ছিল সেই নেগেটিভ 15 কুলম্ব এইখান থেকে এই পাশ দিয়ে যাইতে 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 এই অবজেক্টে যখন চলে গেল, তখন এই অবজেক্টের চার্জ 15 মাইনাস 35, মানে সরি 15 মাইনাস 50 মাইনাস 15 সমান সমান 35 হয়ে গেল। তো এই জায়গায় ইলেকট্রন যদি আসলে ফ্লো করে, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ফ্লো করতেছে? ইলেকট্রন কিন্তু আমাদের ফ্লো করতেছে বি অবজেক্ট থেকে এ অবজেক্টের দিকে। তো এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট এখানকার। তো এই ব্যাপারটা কি আমরা বুঝছি? একটু চ্যাট বক্সে জানাও তো, সবাই একটু চ্যাট বক্সে জানাও। তো আবিদা একটা কোয়েশ্চেন করছো যে Q2 এর মান আপনি কেমনে বের করলেন? ও, Q2 এর মান আমরা বের করছি। এই জায়গায় আসলে ফোর্সের মানটা আমাদের দেয়া ছিল, আমাদের প্রথম অবজেক্টের চার্জ কত সেইটা দেয়া ছিল, প্রথম অবজেক্ট থেকে দ্বিতীয় অবজেক্টের দূরত্বটা কত সেইটা আমাদের জানা ছিল। তো আমরা F ইকুয়াল K Q1 Q2/r² এই সূত্র আগে থেকে জানতাম। তো এই সূত্রের মধ্যে আমাদের F এর মানটা দেয়া আছে, Q1 এর মান দেয়া আছে, K এর মান আমরা আগে থেকে জানি, আর এর মান দেয়া আছে। তো এখান থেকে জাস্ট Q2 এর মানটা বের করে ফেলছি। ওকে, তো ওকে, আমরা পরের জিনিসটা মোটামুটি সবাই বুঝে ফেলছি। তো আমরা পরের স্লাইডে চলে যাই এবার। এইবার আমাদের সামনে যে জিনিসটা আসতেছে এটাকে বলে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর হচ্ছে মানে কি বলবো, তোমরা যারা ভবিষ্যতে ইলেকট্রিসিটি নিয়ে পড়বা বা তোমরা যারা ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো, তো তারা জীবনে মানে কি বলবো, আহ তোমার জীবনে ঘুমায় শয়নে স্বপনে তোমাকে এই ক্যাপাসিটর ট্যাপাসিটর এইসবই দেখতে হবে আর কি। মানে ইলেকট্রিসিটি নিয়ে যারা আর কি কাজ করে, এরা সবচেয়ে বেশি যে এলিমেন্ট গুলা ইউজ করে, তার মধ্যে তোমরা অলরেডি একটা এলিমেন্ট জেনে ফেলছো, সেটা হচ্ছে তোমার ওই রেজিস্টর। আর রেজিস্টরের সাথে সাথে আরো দুইটা এলিমেন্ট খুবই 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 কাজে লাগে। সেই দুইটা এলিমেন্ট হচ্ছে তোমার, এক নম্বরে তোমার এই ক্যাপাসিটর, আর দুই নম্বরে হচ্ছে ইন্ডাক্টর। তো এই ইন্ডাক্টরটা আসলে খুব একটা ইউজ করা হয় না, এটার সাইজ একটু বড় হয় দেখে। বাট ক্যাপাসিটর খুবই 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 বেশি ইউজ হয় আর কি। এই কারণে যারা তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়বা, তারা আসলে অনেক 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 বেশি ক্যাপাসিটর ইউজ করবা। এন্ড ক্যাপাসিটর তোমাদের একটা টাইমে ভালো লাগতে শুরু হবে আর কি। তো এটা আসলে এত ইন্টারেস্টিং একটা জিনিস এই ক্যাপাসিটরটা, যে তোমরা আসলে যখন বুঝবা ব্যাপারটা, তো ব্যাপারটা তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। তো তোমাদের এই ক্লাস 9-10 হয়তো বা অত বেশি ক্যাপাসিটর সম্বন্ধে বলা নাই, বাট যতটুকু বলা আছে আমরা চলো সেটা একটু দেখার চেষ্টা করি। তো ক্যাপাসিটর আসলে একদম যদি সহজ বাংলা ভাষায় বলি, এটাকে মানে ওই ক্যাপাসিটি থেকে আর কি ওই ক্যাপাসিটর আসছে। তো এই জায়গায় ক্যাপাসিটর যে কাজটা করে সেটা হচ্ছে এ ব্যাটারির মতো কিছু চার্জকে এর মধ্যে ধরে রাখতে পারে। তো ব্যাটারিও তো চার্জ ধরে রাখতে পারে, তাহলে ব্যাটারি আর এর মধ্যে পার্থক্যটা কি? তো এর মধ্যে আর ব্যাটারির মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে, ব্যাটারিতে তুমি দেখো, ব্যাটারিতে তুমি যখন চার্জ দিচ্ছ, তো তুমি প্রথমে অনেক 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 মানে চার্জ দিতে থাকো। তুমি ব্যাটারিতে চার্জ দিচ্ছ, ব্যাটারি চার্জ বাড়তেছে, আরো চার্জ দিচ্ছ, চার্জ বাড়তেছে, আরো চার্জ দিচ্ছ, এভাবে চার্জ দিতে 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 ফোনের ব্যাটারি মনে করো তুমি 100% চার্জ দিয়ে দিলা। তো 100% চার্জ দিয়ে দেওয়ার পর তারপর তুমি এই 100% চার্জ থেকে অল্প 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 করে ইউজ করবা, এই চার্জ শেষ হয়ে যাবে। তারপর তুমি আবার অল্প 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 করে চার্জ এর মধ্যে জমা করবা।
তো এই জায়গায় দেখো তুমি কিন্তু অল্প 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 করে ব্যাটারির মধ্যে চার্জ জমা করতেছো, এবং যখন খরচ করতেছো তুমি ব্যাটারি থেকে অল্প 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 করে চার্জ খরচ করতেছো। আর ব্যাটারির সাইজটা দেখো কত বড় না? বাট ব্যাটারির মতো কাজটা এই ক্যাপাসিটরও করে। সেও চার্জকে সঞ্চয় করে, চার্জকে ডেলিভার করে। বাট ক্যাপাসিটরে দেখো, ক্যাপাসিটরে জাস্ট এই জায়গায় তোমার দুইটা প্লেট লাগে, আর তার মধ্যে একটা জাস্ট ম্যাটেরিয়াল লাগে আর কি, যেটাকে ডাইইলেকট্রিক বলে। এই তিনটা দিয়ে ক্যাপাসিটর তৈরি হয়ে যায়। এই কারণে ক্যাপাসিটরের কনস্ট্রাকশন খুব সহজ, এর সাইজও দেখা যায় যে খুব ছোট হয়। এ খুব সহজে, মেকানিজম আসলে এত বেশি সহজ, এ খুব সহজে অনেক ইলেকট্রন হঠাৎ করে নিজের মধ্যে নিয়ে নিতে পারে, অনেক চার্জ নিয়ে নিতে পারে, আবার হঠাৎ করে অনেকগুলো চার্জ ছেড়ে দিতে পারে। তো খুব দ্রুত চার্জ নিতে পারে, খুব দ্রুত সে চার্জ ছেড়ে দিতে পারে। এই জন্য আমরা যখন আমাদের রিয়েল লাইফে যে সার্কিট গুলো আছে সেগুলাতে যখন আমাদের এই ব্যাটারির মতো বা চার্জ সঞ্চয় করার মতো কোনো ডিভাইসের দরকার লাগে, তখন আমরা সার্কিট বোর্ডে সাধারণত এই ক্যাপাসিটরকে ইউজ করে রাখি। তো ক্যাপাসিটর দেখা যায় যে হুট করে চার্জ হয়, হুট করে চার্জ ছেড়ে দেয়, হুট করে চার্জ হয়, হুট করে চার্জ ছেড়ে দেয় আর কি। এই জন্য আমরা ক্যাপাসিটরকে ইউজ করি। আর ব্যাটারিকে ইউজ করি না, মানে করি না ব্যাপারটা এরকম না, ব্যাটারিকে ইউজ করি, বাট ব্যাটারিকে জাস্ট ওই সাপ্লাই দেওয়ার জন্য ইউজ করি। তো হঠাৎ করে চার্জ ধরে রাখবে, হঠাৎ করে ছেড়ে দিবে, হঠাৎ করে ধরবে, হঠাৎ করে ছাড়বে, এরকম কাজে আমরা ব্যাটারিকে ইউজ করি না, ক্যাপাসিটরকে ইউজ করি। তো ক্যাপাসিটরের এই জায়গায় ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেখো এই জায়গায় তোমার দুইটা পাত আছে, এখানে একটা পাত, এখানে একটা পাত। যখন তুমি এই ব্যাটারির সাথে দেখা যাবে যে এই পাতগুলাকে কানেক্ট করে দিবা, কানেক্ট করে দেওয়ার পর তুমি যদি এখানে একটা ডাইইলেকট্রিক দিয়ে দাও, তো এই ডাইইলেকট্রিকটার মধ্যে আসলে এখানকার যে ইলেকট্রিক্যাল এনার্জি সেটা আসলে সঞ্চিত হয়। ঠিক আছে? তো যখন তুমি এই ব্যাটারি কানেকশন সরাই নিয়ে নিবা, তখন দেখা যাবে এই ডাইইলেকট্রিকটার মধ্যে যে ইলেকট্রিক এনার্জিটা অলরেডি সঞ্চিত হয়ে গেছে, সেটা তখন এই ব্যাটারি কানেকশন মুক্ত করে দিলে এইখান থেকে বাইরের দিকে ফ্লো হওয়ার চেষ্টা করে। তো এই জায়গায় মনে করো আমাদের ক্যাপাসিটরটাকে আমরা এইভাবে করে দেখাইলাম, ক্যাপাসিটরের এটা হচ্ছে পজিটিভ পাথ, এটা মনে করো নেগেটিভ পাথ। তো এই জায়গায় আমরা প্রথমে একটা ব্যাটারি দিয়ে কানেকশন দিয়ে দিলাম। তো ব্যাটারির পজিটিভ টার্মিনাল এই ক্যাপাসিটরের পজিটিভে যুক্ত করে দিলাম, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল ক্যাপাসিটরের নেগেটিভে যুক্ত করে দিলাম। তো এই জায়গায় অনেকগুলো চার্জের জমা হইলো, চার্জের জমা হইলো, চার্জ জমা হইলো। মনে করো এই পাথটাতে 5 কুলম্ব চার্জের জমা হইলো, আর এই পাথটাতে নেগেটিভ 5 কুলম্ব চার্জের জমা হইলো। সবসময় মনে রাখবা যে ক্যাপাসিটরের পজিটিভ পাতে যতগুলা চার্জ জমা হবে, নেগেটিভ পাতেও ততগুলা চার্জই জমা হবে, জাস্ট সাইনটা বিপরীত হবে। এখানে পজিটিভ 5 কুলম্ব জমা হয়েছে, আর নেগেটিভটাতে নেগেটিভ 5 কুলম্ব জমা হয়েছে। ঠিক আছে? জমা হওয়ার পর তুমি যখন এই ব্যাটারির কানেকশনটা সরাই নিবা, ব্যাটারিটাকে যখন তুমি এখান থেকে ওপেন সার্কিট করে দিবা, তো তখন দেখা যাবে যে এই জায়গায় যদি আমরা ব্যাটারিটাকে সরাই নিই, ব্যাটারিটাকে চলো মুছে দেই। তো এই ব্যাটারিকে আমি মুছে দিয়ে দিলাম। তো এরপর তুমি যদি এখন এই জায়গায় আমাদের এই যে ক্যাপাসিটর এর সাথে কোনো কিছুকে কানেক্ট করে দাও, মনে করো একটা রেজিস্টরকে কানেক্ট করে দিলা, তো এই জায়গায় দেখা যাবে কারেন্ট এবার ফ্লো হবে। ঠিক ব্যাটারির মতো এ কাজ করবে। ব্যাটারি যেমন চার্জকে সঞ্চয় রাখতে পারতো, এইবার এই 5 কুলম্ব আর নেগেটিভ 5 কুলম্ব এগুলাকে এই পাশ দিয়ে ফ্লো করতে দিবে, এবং একটা ভোল্টেজ আর কি এর মধ্যে তৈরি হবে। এই পজিটিভ 5 কুলম্বের জন্য এখানে কিছু ভোল্টেজ তৈরি হবে, নেগেটিভ 5-এর জন্য এখানে কিছু ভোল্টেজ তৈরি হবে। তো এই ভোল্টেজ দেখা যাবে যে এই পাশ দিয়ে একটা কারেন্ট তৈরি করবে, তো এখানে আমরা একটা কারেন্ট দেখতে পাবো। ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপাসিটরের কাজ, খুব সিম্পল একটা কাজ। তো মধ্যখানে যদি ওই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা দেই, তাহলেই কেবল এটা ক্যাপাসিটর হিসেবে কাজ করবে। তো মধ্যখানে যদি আমরা ওই ডাইইলেকট্রিক টাইপের কিছু না দেই, তাহলে এখানে চার্জ আসলে খুব বেশিক্ষণ ধরে স্থায়ী হবে না। যখন তুমি ব্যাটারিকে কানেক্ট করবা তখনই চার্জ এখানে থাকবে, ব্যাটারিকে কানেক্ট করবা না, সঙ্গে সঙ্গে দেখা যাবে যে এখানে চার্জ শূন্য হয়ে যাবে। বাট তুমি যদি এই জায়গায় মধ্যখানে একটা ডাইইলেকট্রিক দিয়ে দাও, তো এই ক্যাপাসিটরটা অনেকটা একটা ব্যাটারির মতোই কাজ করতে শুরু করবে। শ্রেয়সী জিজ্ঞেস করছো যে বাট হাউ ওয়াজ 5 কুলম্ব অ্যান্ড নেগেটিভ 5 কুলম্ব প্রডিউস, তো ওইটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। তো এই জায়গায় আর কি আমাদের এই ক্যাপাসিটরের কাজ এরকমই আর কি, খুব সিম্পল কাজ। তো আহ এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের একটা গোলক আছে, তো গোলকের মধ্যেও আমরা গোলক দিয়েও দেখা যায় যে ক্যাপাসিটর তৈরি করতে পারি। ও তার আগে একটা বিষয় বোধহয় বলে দেওয়া দরকার ছিল, সেটা হচ্ছে ক্যাপাসিটর কত ভালো আর কি, বা একটা ক্যাপাসিটর কত ভালো সেটাকে আমরা ক্যালকুলেট করার জন্য আমাদের ক্যাপাসিটেন্স নামে একটা রাশি ব্যবহার করা হয়, ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্স কে আমরা সি দিয়ে লিখি, তো সি এর যেটা সূত্র সেটা হচ্ছে সি ইকুয়াল কিউ বাই ভি।
তো সি হচ্ছে তোমার কিউ বাই ভি। তো কিউ হচ্ছে কত চার্জ সে সঞ্চয় করতেছে, আর ভি হচ্ছে কত ভোল্টেজে সে ওই চার্জটাকে সঞ্চয় করতেছে সেটা। তো ক্যাপাসিটেন্স কে আসলে আমরা সি দিয়ে প্রকাশ করি। তো সি সমান সমান আমাদের কিউ বাই ভি। ভি হচ্ছে ভোল্টেজটা, আর কিউ হচ্ছে চার্জের অ্যামাউন্টটা। এই গেল ক্যাপাসিটরের রাশি। তো এই জায়গায় দেখো, এই জায়গায় এটা হচ্ছে আমাদের একটা গোলক। তো গোলকের ক্ষেত্রে দেখা যায় যে গোলককেও আমরা ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করতে পারি আর কি। তো গোলকের ক্যাপাসিটেন্স যদি আমরা মেজার করতে চাই, তো ক্যাপাসিটেন্সের আসলে মেইন রাশি ওই একটাই, সি ইকুয়াল কিউ বাই ভি। তো গোলকের ক্ষেত্রে এখানে চার্জের মান আর ভোল্টেজের মান যদি তুমি দেখা যায় যে অনেক 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 গভীরভাবে ক্যালকুলেশন করতে পারো, বা যদি তুমি এই মনে করো এইচএসসির সূত্র টুত্র বা আর কি তারও উপরের লেভেলের যদি সূত্র জানো, তাহলে এখানে কিউ এর মান আর ভি এর মান তুমি যদি বসাও, তখন তুমি দেখতে পাবা যে গোলকের ক্ষেত্রে আমাদের সি এর যেটা মান সেটা হয়ে যাবে কিউ বাই আর, এরকম আর কি। সি সমান সমান হয়ে যাবে আমাদের ওকে, এটা বোধহয় একটু উল্টা হয়ে গেল, আর বাই কে এরকম হয়ে যাবে। সি সমান সমান আর বাই কে। তো এইখানে কে হচ্ছে আমাদের 1/4 পাই এপসাইলন, বা যেটাকে আমরা 9 × 10⁻৯ বলতেছিলাম সেইটা। আর আর হচ্ছে আমাদের এখানকার রেডিয়াসটা। তো এখানকার রেডিয়াস যেহেতু বড় হাতে লেখছে, তো এই জায়গায় আমরা ক্যাপাসিট্যান্স সমান সমান লিখতে পারি আর বাই কে। তো এটাকে যদি আবার কে এর মানটা এখানে বসায় দিই, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাবে, কে সমান সমান 1/4 পাই এপসাইলন সমান সমান হয়ে যাবে 4 পাই এপসাইলন আর। তো এইটা হয়ে যাবে আমাদের কোনো একটা গোলকের ক্যাপাসিটেন্স। তো এখানে আর কি, আর হচ্ছে আমাদের গোলকটার রেডিয়াস। আর এই জায়গায় কে কি, কে হচ্ছে আমাদের ওই যে তোমার যে কুলম্বের ওইখানে যে কনস্ট্যান্টটা ছিল সেটা। তো কে এর মান হয়ে যাবে আবার 9 × 10⁻৯ কুলম্ব মিটার স্কোয়ার, সরি নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এত। তো এই গেল আমাদের গোলক, এই গেল আমাদের ক্যাপাসিটর, সাধারণ ক্যাপাসিটর। তো এরপর আরো বিভিন্ন ধরনের ক্যাপাসিটর আছে। পেপার ক্যাপাসিটর আছে, পলিস্টারিন ক্যাপাসিটর আছে, বাইপোলার আছে, ইলেকট্রোলাইটিক আছে, পলিকার্বনেট আছে, পলিয়েস্টার, মাইলার, তো অনেক ধরনের ক্যাপাসিটর আছে। তো আমরা যদি পরে টাইম পাই আমরা এগুলা নিয়ে আরেকটু কথা বলবো আর কি, ক্যাপাসিটর। তো এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের ক্যাপাসিটরের যদি আমরা এনার্জি বের করতে চাই, সেই জায়গায় আমাদের এই হাফ সিভি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করতে হয়। তো হাফ সিভি স্কোয়ার, এটা বেশ একটা ইন্টারেস্টিং সূত্র। তো এই জায়গায় আমরা কিন্তু ক্যাপাসিট্যান্স এর ক্ষেত্রে আরেকটা সূত্র অলরেডি জেনে আসছি, সেটা হচ্ছে সি ইকুয়াল কিউ বাই ভি। ঠিক আছে। তো সি ইকুয়াল যেহেতু তোমার কিউ বাই ভি, তো এইখানে সি এর জায়গায় যদি আমরা হাফ এবং সি এর জায়গায় যদি কিউ বাই ভি বসায় দেই, এখানে আগে থেকে ভি স্কোয়ার ছিল, আর সি এর জায়গায় কিউ বাই ভি যদি বসায় দেই, এইটা সমান সমান হয়ে যাবে আমাদের হাফ কিউ ভি। আবার এই জায়গায় যদি আমরা সি সমান সমান তো আমাদের কিউ বাই ভি, তাই না? এই জায়গায় যদি আমরা এখন ভি এর মানটা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করি, তো ভি সমান সমান আমাদের হয়ে যাবে কিউ বাই সি। তো এই ভি সমান সমান কিউ বাই সি যদি আমরা এখানে বসায় দেই, তাহলে আমাদের হাফ সি ভি স্কোয়ার হয়ে যাবে। হাফ সি এর জায়গায় সি থাকলো, ভি এর জায়গায় আমাদের কিউ বাই সি নিয়ে তারপর ওখানে একটা স্কোয়ার বসায় দিলাম। তো আমাদের হয়ে যাবে হাফ সি ইন্টু কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান হাফ, এখানে চলে আসবে কিউ স্কোয়ার বাই সি। তো এই হচ্ছে আমাদের এনার্জির তিনটা সূত্র, একটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার, একটা হচ্ছে হাফ কিউভি, আর আরেকটা হচ্ছে হাফ কিউভি স্কোয়ার সি। তো এখানে কিউ হচ্ছে ক্যাপাসিটরের একটা পাতে কত চার্জ আছে সেইটার মান, সি হচ্ছে ক্যাপাসিটেন্সের মান, ভি হচ্ছে কত ভোল্টেজ ক্যাপাসিটরটাতে তৈরি হচ্ছে সেটার মান। তো এই যাচ্ছে আমাদের এনার্জির ব্যাপার স্যাপার। তো এরপর আমাদের একটা এই জায়গায় পোল কোয়েশ্চেন আছে। পোল কোয়েশ্চেনটাতে এই জায়গায় বলা হয়েছে বিলো হুইচ ইজ কম্পেয়ারেবল উইথ ক্যাপাসিটর। ক্যাপাসিটরের সাথে কোনটাকে কম্পেয়ার করা যায়। তো তোমরা একটু ভেবে চিন্তে পোলটার আর কি একটু অ্যান্সার করার চেষ্টা করো, তো দেখি কয়জন পারো। তোমাদের জন্য 30 সেকেন্ড টাইম থাকতেছে, একটু অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, আমাদের বোধহয় 30 সেকেন্ড টাইম হয়ে যাচ্ছে।
ওকে, 30 সেকেন্ড হয়ে গেছে। তো তোমাদের মধ্যে জাস্ট একজন সঠিক অ্যান্সার দিছো, বাকি সবাই মোটামুটি ভুল করছো। তো এই জায়গায় দেখো, এই জায়গায় আসলে কি বলছে আমাদের, বিলো হুইচ ইজ কম্পেয়ারেবল উইথ ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর হচ্ছে আসলে একটা ডিভাইস, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেইটা। ক্যাপাসিটর হচ্ছে একটা ডিভাইস। তো এখানে হিট কি আসলে? হিট হচ্ছে একটা এনার্জি। চার্জ কি? চার্জ আসলে হচ্ছে একটা এন্টাইটি, একটা সত্তা জাস্ট, মানে এটা ওই চার্জ হচ্ছে অনেকটা মাসের মতো একটা এন্টাইটি, ম্যাটার বা একটা কিছু একটা জাস্ট। হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি হচ্ছে জাস্ট একটা এক্সপ্রেশন। তো এখানে ডিভাইসের সাথে কোনটা কম্পেয়ারেবল হইতে পারে? ডিভাইসের সাথে সবসময় ডিভাইসই কম্পেয়ারেবল হবে, বাট এই জায়গায় প্রথমটা হচ্ছে এনার্জি, দ্বিতীয়টা একটা এন্টিটি, তৃতীয় যেটা সেটা হয়ে যাচ্ছে একটা এক্সপ্রেশন। তো এইখানে ক্যাপাসিটরের সাথে আসলে কোনোটাই কম্পেয়ারেবল না, এখানে নান অফ দিস হবে। বাট এই জায়গায় যদি ক্যাপাসিটর না থাকে, যদি ক্যাপাসিটেন্স হইতো, ক্যাপাসিটেন্স, তাহলে এটার অ্যান্সার হইতো হিট ক্যাপাসিটি। ঠিক আছে, তো আমরা পরের স্লাইডে চলে যাই। এই জায়গায় দেখো, আমাদের শুরুতে একটা কোয়েশ্চেন এই জায়গায় করছে। শুরুর কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্টোরড এনার্জি ইফ 10 ভোল্ট ইলেকট্রিক পটেনশিয়াল ইজ অ্যাপ্লাইড টু আ 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। ঠিক আছে, তো আমাদেরকে বের করতে বলছে যে ডাব্লু বা স্টোরড এনার্জির মানটা কত যদি আমাদের দেখা যায় যে একটা 10 ভোল্ট এর মধ্যে বা 10 ভোল্ট ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে আমরা 10 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর ইউজ করে চার্জ সঞ্চয় করি, তাহলে ওটার মধ্যে আসলে স্টোরড এনার্জি কতটুকু আছে। তো আমরা তো জানি ডাব্লিউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। তো এইখানে জাস্ট আমাদের হাফ দিয়ে সি এর মানটা আমরা বসায় দিব 10 ইন্টু 10⁻⁻6, ভি এর মান আমরা বসায় দিব 10, এর উপর থাকবে একটা স্কোয়ার। তো আমাদের যেটা ফাইনাল রেজাল্ট আসবে সেটা হয়ে যাবে 0.5 ইন্টু 10 ইন্টু -6 ইন্টু 10⁻²। তো এই জায়গায় আমাদের অ্যান্সারটা হবে 5 ইন্টু 10⁻⁻4 এত জুল। এনার্জির ইউনিট কিন্তু জুল, তো এখানে কিন্তু জুল অ্যান্সার আসবে। ওকে, তো বেশ সিম্পল একটা জিনিস, আশা করি তোমরা ব্যাপারটা ধরতে পারছো বা বুঝতে পারছো। আহ কে আবিদা বলছো আমি ডি দিয়েছি, কনগ্রাচুলেশনস, সঠিক অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ। তো এরপর আমাদের একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য আর্থ? আর্থ এর ক্যাপাসিটেন্স কত? তো এই জায়গায় আসলে আর্থের ক্যাপাসিটেন্স মেজার করা খুব ইজিয়ার যদি তুমি আর্থের ভোল্টেজটা জানো। আর্থের ভোল্টেজ কত কেউ বলতে পারবা? আর্থের ভোল্টেজ হচ্ছে আসলে জিরো, আর্থের ভোল্টেজ জিরো। তো আমরা জানি ক্যাপাসিটেন্স হচ্ছে সি ইকুয়াল কিউ বাই ভি। তো এখানে কিউ এর একটা মান থাকলো, আর ভি এর মান যদি আমরা জিরো দিয়ে দেই, কিউ বাই জিরো, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ দিলে ওটার মান আসলে ইনফিনিটি হয়ে যায়। তো আর্থের ক্যাপাসিটেন্স হচ্ছে আসলে ইনফিনিটি। ওকে, মায়াজিপ্তিদা বলছো আনডিফাইন্ড। তো আসলে আনডিফাইন্ড না, এটা আসলে মানে আনডিফাইন্ড বলতে তুমি যেভাবে বলতেছো সেই অর্থে আনডিফাইন্ড। মানে ইনফিনিটি বলতে আসলে কোন সংখ্যাটাকে বোঝায় বলো দেখি? ইনফিনিটি বলতে কি 10 ক্রোর কে বোঝায়? 10 ক্রোর না, আসলে 10 ক্রোরের চেয়ে আরো বড় একটা সংখ্যাকে বোঝায়। তাহলে কি 100 ক্রোর কে বোঝায়? 100 ক্রোর না, বাট তার চেয়েও বড় একটা সংখ্যাকে বোঝায়। তাহলে কি 1000 ক্রোর কে বোঝায়? 1000 ক্রোর না, তার চেয়েও বড় একটা সংখ্যাকে বোঝায়। তো তাহলে দেখো, আমরা ঠিক ডিফাইন করে বলতে পারতেছি না কোনটা ইনফিনিটি বোঝায় আসলে। তো এই কারণে ইনফিনিটিকে তুমি আনডিফাইন্ড বলতে পারো, ঠিক আছে, বাট ক্যাপাসিটেন্সের মানটা কেমন? মানটা অনেক 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 বেশি। এইটাকে যদি আমি প্রকাশ করতে চাই, তখন তোমাকে জাস্ট এই ইনফিনিটি বলাটাই বেটার আর কি। ক্যাপাসিটেন্স ইনফিনিটি, নট আনডিফাইন্ড। এখানে আনডিফাইন্ড বলিও না, ইনফিনিটি বলিও, ইনফিনিটিটা বেটার বলা। ক্যাপাসিটেন্সের মান অনেক বেশি, কত সেটা নির্দিষ্টভাবে বলতে পারতেছি না, এই হচ্ছে ব্যাপারটা। ওকে, আমরা পরের স্লাইডে যাই। এই জায়গায় একটা পোল কোয়েশ্চেন দেওয়া আছে। তো পোল কোয়েশ্চেনটাতে দেখো কি বলছে, যে ইফ 3.2 ইন্টু 10⁻⁻4 কুলম্ব চার্জ ইজ প্রোভাইডেড টু আ 40 মাইক্রোফ্যারাড capacitor, then electric field will be created there. Its potential will be 8 volt.
0.5 মিলিজুল এনার্জি উইল বি স্টোরড দেয়ার। তো এখানে দেখো এই জায়গায় আমাদের কি বলছে, আমাদের চার্জের মানটা বলে দিছে ইজ প্রোভাইডেড টু আ 40 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্সের মানটা বলে দিছে। তো প্রথম যেটা আমাদের অপশন দিছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কি ওই জায়গায় থাকবে আদৌ। দেখো ওই জায়গায় কিন্তু ভোল্টেজ আছে, তো ইলেকট্রিক ফিল্ড থাকবে কিনা এটা তোমরা বের করবা। তো এরপর 2 নাম্বার দেখো, ইটস পোটেনশিয়াল উইল বি 8 ভোল্ট। তো পোটেনশিয়াল 8 ভোল্ট হবে কিনা সেটা মেজার করার জন্য আমরা বোধহয় শুরুর দিকে একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে সি ইকুয়াল সামথিং বাই সামথিং, এই টাইপের একটা সূত্র আমরা পড়ছিলাম। কি পড়ছিলাম তোমরা মনে করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। 3 নাম্বার যেটা 0.5 মিলিজুল এনার্জি উইল বি স্টোরড দেয়ার। তো এনার্জি কতটুকু স্টোর হয়েছে সেটা বের করার জন্য আমরা হাফ সিভি স্কোয়ার, তারপর হাফ সিভি স্কোয়ার পড়ছিলাম, তারপর হাফ কিউভি এইটা পড়ছিলাম। এর সাথে সাথে আমরা এখানে আরেকটা জিনিস পড়ছিলাম। তো ওই জিনিসটা তখনই আমরা পাই যদি আমরা এই প্রথম সূত্রটা থেকে ভি এর মান বের করে এই জায়গায় বসায় দিই, তাহলে আর কি ওই জিনিসটা পাই যায়। তো এগুলো সম্ভবত তোমরা জানো, এখন তোমরা সেই সব ইউজ করে এই পোলের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবা। তো তোমরা এখন পোলের অ্যান্সারটা দিয়ে দাও। তো তোমাদের জন্য সময় হচ্ছে 40 সেকেন্ডস। ওকে, দাও, সবাই চিন্তা ভাবনা করে পোলের অ্যান্সার দাও। ওকে, সবাই একটু ভেবে চিন্তে এই পোলটার অ্যান্সার করো। তোমাদেরকে যাও, আমি 2 মিনিটের মতো টাইম দিলাম। 2 মিনিটের মধ্যে সবগুলা ক্যালকুলেশন করে তারপর দেখে টেখে তারপর অ্যান্সার করবা। 2 মিনিট টাইম অনেকক্ষণ। ওকে, আমি সূত্রগুলো বলে দিচ্ছি, বাট সবাই অ্যান্সার করো। সি ইকুয়াল কিউ বাই ভি, আর এখানে ভি এর জায়গায় যদি তোমরা কিউ বাই সি বসায় দাও তাহলে হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা আসবে। এবার সঠিক অ্যান্সার দাও সবাই। তো তোমাদের জন্য আরো 30 সেকেন্ড বাড়ায় দিলাম। তো সবাই একটু অ্যাটেন্ড করার চেষ্টা করো। ওকে, চলো আমরা একটু ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করি কি অবস্থা। তো এই জায়গায় আমাদের এ নাম্বার অ্যান্সার হবে, সরি এ নাম্বার বলতে আর কি প্রথমটা অ্যান্সার হবে আর কি। এটার কারণ কি? কারণ ইলেকট্রিক ফিল্ড ওই জায়গায় ক্রিয়েট হবে, এটা ঠিক আছে। এবার 2 নাম্বারটার দিকে তাকাই, ইটস পোটেনশিয়াল উইল বি 8 ভোল্ট। 8 ভোল্ট হবে কিনা, সি ইকুয়াল কিউ বাই ভি, এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করি। সি সমান সমান যেহেতু কিউ বাই ভি, ই সমান সমান আমাদের কিউ বাই সি হয়ে যাবে। তো কিউ এর মান যেটা সেটা এখানে দেয়া আছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এর মান এখানে দেয়া আছে
40 ইন্টু 10⁻⁻6। এইবার আমরা আমাদের ক্যালকুলেটরকে ব্যবহার করব। ক্যালকুলেটর কি বলে দেখা যাক। ক্যালকুলেটর বলে যে এটার অ্যান্সার আসলে 8 ভোল্ট হবে। তো এটা ঠিক আছে। এরপর আমরা 3 নাম্বারটা সলভ করার চেষ্টা করব। 3 নাম্বারে আমাদের এই 3 নাম্বারের যে সূত্রটা এটা যদি আমরা ইউজ করি তাহলে ডিরেক্টলি পাই যাব W সমান সমান হাফ কিউ স্কোয়ার বাই সি। তো হাফ তো হাফই থাকলো, কিউ এর জায়গায় আমরা 3.2 ইন্টু 10⁻⁻4 বসাই দিয়ে তার উপর একটা স্কোয়ার লাগাই দিলাম, আর সি এর জায়গায় আমরা 40 ইন্টু 10⁻⁻6 বসাইলাম। এবার আমরা আবার আমাদের ক্যালকুলেটরকে ব্যবহার করব। তো ক্যালকুলেটর কি বলে দেখা যাক। ক্যালকুলেটর বলতেছে ওকে, আমার ক্যালকুলেটরের অ্যান্সার আসছে 1.8 ইন্টু 10⁻⁻3। তার মানে 1.28 মিলি জুল এটা হবে আর কি। তো আমি আরেকবার ক্যালকুলেশন করে দেখি, হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি, কিউ এর জায়গায় 3.2 ইন্টু 10⁻⁻4 স্কোয়ার বাই হবে সি বা 40 ইন্টু 10⁻⁻6। তো আমাদের অ্যান্সার আসে 1.28 ইন্টু 10⁻3। তো 3 নাম্বারটা অ্যান্সার হবে না। তো এই কারণে আমাদের সঠিক অ্যান্সার আসলে এ। ঠিক আছে। ওকে, আমরা সামনের দিকে আগাই। তো এই জায়গায় দেখো, এই জায়গায় স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা ব্যবহারের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে তোমার ভ্যান ডি গ্রাফ মেশিনের ক্ষেত্রে আর কি। তো এখানে গ্রাফ বানানটা ভুল গেছে। গ্রাফ বানানটা এরকম হবে না, গ্রাফ বানানটা হবে GRAAF। এটা হচ্ছে গ্রাফ। ওকে, তো ভ্যান্ডিগ্রাফ মেশিন, তো মেশিন এটাকে সাধারণত বলে না, ভ্যান্ডিগ্রাফ জেনারেটর বলে। তোমাদের বইয়ে বোধহয় মেশিন বলছে, যা ইচ্ছা বলতে পারো, সমস্যা নেই। তো ভ্যান্ডিগ্রাফ জেনারেটর, তো এটা আবিষ্কার করছিল জনাব ভ্যান্ডিগ্রাফ। তো ওনার নাম থেকে এটার নাম আসলে ভ্যান্ডিগ্রাফ মেশিন বা ভ্যান্ডিগ্রাফ জেনারেটর হয়ে গেছে। তো এটার কাজটা আসলে খুব সিম্পল একটা কাজ। সিম্পল বলতে আসলে একদম যে সিম্পল সেরকম না। তো ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতেছে, সবকিছু সিম্পল হবে এটা তো আসলে মেনে নেওয়া যায় না। তো এই জায়গায় যেভাবে কাজ করে সেটা হচ্ছে এখানে একটা ইনসুলেটিং বেল্ট আছে। তো ইনসুলেটিং বেল্ট মানে কি? ইনসুলেটিং বেল্ট মানে হচ্ছে এখানে তুমি যদি চার্জ ফেলেও দাও, চার্জ এখানে পড়ে থাকবে, জাস্ট গায়ে লাগে থাকবে, কিন্তু এখান থেকে নড়ে চড়ে সামনে পিছনে চার্জ চলে যাইতে পারবে না। মানে এই জায়গায় মনে করো আমাদের একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টর আমি এখানে একটা পজিটিভ চার্জ দিলাম, এই জায়গায় আরেকটা যদি পজিটিভ চার্জ দিয়ে দেই, এই পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে দেখা যাবে এই জায়গা থেকে আমাদের প্রথম পজিটিভ এক কোণে চলে আসবে, দ্বিতীয় পজিটিভটা আরেক কোণে চলে যাবে। একদম যত দূরে দূরে শাখা যায় তারা তত দূরে দূরে চলে যাবে। তো এটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে হয়। বাট যদি আমরা ইনসুলেটর ইউজ করি তাহলে দেখা যাবে যে এই পজিটিভ পজিটিভের মধ্যে বিকর্ষণ থাকলেও ইনসুলেটরের মানে ইনসুলেটর যেগুলো সেগুলোর মধ্যে ইলেকট্রন খুব সহজে ফ্লো করতে পারে না। এই কারণে চার্জগুলো এইভাবেই বসে থাকবে। মানে যদি ইনসুলেটর হয় তাহলে ওইটা এইভাবেই চার্জগুলো পড়ে থাকবে, যদি কন্ডাক্টর হয় তাহলে চার্জগুলো একদম সর্বোচ্চ দূরত্বে চলে যাবে। এরকম হবে ব্যাপারটা। তো এই জায়গায় আমাদের একটা বেল্ট দেয়া হয়, সেটা হচ্ছে ইনসুলেটিং বেল্ট। তো এখন আমরা এই ইনসুলেটিং বেল্টের উপর প্রথমে আমাদের কিছু স্ট্যাটিক এনার্জি স্প্রে করতে হয় আর কি। তো স্ট্যাটিক চার্জ আসলে কিছু স্প্রে করতে হয়। তো এই জায়গায় আমরা কিছু চার্জ স্প্রে করব। তো এই চার্জ গুলা এই জায়গায় থাকবে, এই বেল্টের গায়ে লাগে আছে। তো লাগে বেল্টটা তো মানে ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, বেল্ট ঘুরতেছে, রোটেটিং একটা বেল্ট থাকবে। তো বেল্ট ঘুরতে 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 এইখানে যখন আমি চার্জ স্প্রে করলাম, এই চার্জ গুলাকে নিয়ে বেল্টটা উপরে যাইতে 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 যখন এই জায়গায় চলে যাবে, তো এই জায়গায় একটা ট্যানজেন্ট আছে। ট্যানজেন্ট বলতে জাস্ট ওখানে স্পর্শ করে থাকে আর কি, এরকম কিছু একটা আছে। তো এই চার্জ গুলা এই জায়গায় এই ট্যানজেন্টটা যেহেতু একে স্পর্শ করে আছে, এই ট্যানজেন্টের মধ্যে চলে যায়। তো ট্যানজেন্টের মধ্যে চলে গেলে এই জায়গায় দেখা যায় যে ট্যানজেন্টের গায়ে আসলে চার্জ চলে আসে। তো ট্যানজেন্টের গায়ে যখন চার্জ চলে আসে তখন দেখা যায় যে এইখানে যেহেতু আমাদের ইনসুলেটিং বেল্টে অনেক 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 চার্জ, আর এই সব চার্জ গুলা দেখা যায় যে এই ট্যানজেন্টের গায়ে চলে যাচ্ছে। তো ট্যানজেন্টের গায়ে অনেক অনেক চার্জ যেহেতু যায় জমা হচ্ছে, তো এই জায়গায় একটা প্রবল বিকর্ষণ দেখা দিবে। তো প্রবল বিকর্ষণ হলে কি হবে?
পজিটিভ চার্জ সব সময় ছড়ায় যাইতে চায়। তো ছড়ায় যাওয়ার জন্য এই জায়গায় হঠাৎ করে একটা আমরা স্পার্ক দেখতে পাবো, অথবা এখানে ট্যানজেন্ট দিয়েও কানেকশন থাকতে পারে। তো এইভাবে করে আমাদের যে পজিটিভ চার্জ গুলো আছে সেগুলো এইখান থেকে এই জায়গায় চলে যাবে। আমাদের এটা হচ্ছে মেটালিক স্ফিয়ার, তো এখান থেকে চার্জ গুলো দেখা যাবে যে মেটালিক স্ফিয়ারে চলে যাবে। তো মেটালিক স্ফিয়ারে যাওয়ার পর এই জায়গায় চার্জ গুলো যাবে সবচেয়ে দূরে দূরে সরে থাকতে। এটার কারণ কি? কারণ এই স্ফিয়ারটা আসলে মেটাল দিয়ে তৈরি বা কন্ডাক্টর দিয়ে তৈরি, আর আমরা তো জানি যে কন্ডাক্টরের চার্জ গুলা সবসময় সর্বোচ্চ দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। তো এই জায়গায় চার্জ গুলা দেখা যাবে সর্বোচ্চ ভাবে চারদিকে একদম সুন্দরভাবে ছড়ায় থাকার চেষ্টা করবে। তো এখানে আমরা অনেকগুলা চার্জ এভাবে করে একসাথে জমা রাখতে পারবো। তো এই জায়গায় যায় তুমি যদি তোমার হাত এখানে স্পর্শ করো, আর পায়ে যদি তোমার মনে করো রাবারের জুতা থাকে, তাহলে দেখা যাবে যে তোমার চুলগুলো একদম খাড়া 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 হয়ে যাবে আর কি। তো ভ্যান্ডিগ্রাফ জেনারেটর ইউজ করে আমরা আর কি আমাদের ওই খাড়া খাড়া চুলগুলো মাঝে মাঝে দেখাইতে পারি। এছাড়াও ভ্যান্ডিগ্রাফ জেনারেটর তোমার অনেক জায়গায় ইউজ করা হয়। মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু জায়গায় তোমার মনে করো আমরা একটা ইলেকট্রন বা কোনো একটা চার্জকে অনেক বেশি গতি দিতে চাইলাম, অনেক বেশি গতি নিয়ে থ্রো করতে চাইলাম, তো তখন আমাদের অনেক বেশি ভোল্টেজ লাগে। তো অনেক বেশি ভোল্টেজ লাগার কারণে অনেক খুব বেশি পরিমাণে ভোল্টেজ সোর্স হিসেবে আমরা এইটাকে ইউজ করতে পারি, মানে এই ভ্যান্ডিগ্রাফ বেসিকটাকে ইউজ করতে পারি। তো এইভাবে ভ্যান্ডিগ্রাফ ইউজ করা হয়, এইভাবে ভ্যান্ডিগ্রাফ কাজ করে। আর এরপর একটা কোয়েশ্চেন আছে এই জায়গায়, সবাই এই পোলটার একটু অ্যান্সার করার চেষ্টা করতো। সবাই এই পোলটার একটু অ্যান্সার করো। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কই কই ইউজ করা হয়? এটা তোমরা যদি রিডিং পড়তা তাহলে হয়তো বা সবচেয়ে ভালো বুঝতে পারতা। তো আসলে স্প্রে গান এর ক্ষেত্রে দেখা যায় যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়ে থাকে। স্প্রে গানে আসলে আমরা যখন স্প্রে করি, মানে কিছুক্ষণ আগে দেখো, কিছুক্ষণ আগে আমরা কিন্তু এই জায়গায় স্প্রে করছি আর কি, চার্জ স্প্রে করছি, স্ট্যাটিক ইলেকট্রিক মানে এই জায়গায় যে স্প্রে করতেছি, তো এখানে কিন্তু আমরা চার্জ স্প্রে করছি। তো এই কারণে স্প্রে গানে আসলে দেখা যায় যে ইলেকট্রিসিটি থাকে, ঠিক আমরা রাখার চেষ্টা করি। এরপর ফটোকপিয়ার, তো ফটোকপিয়ারেও দেখা যায় যে আমরা যখন এই কাগজের মধ্যে আর কি দেখা যায় যে আলোর ছাপ দেওয়ার চেষ্টা করি, তখন ওই জায়গায় আসলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি একটা ইউজ আছে আর কি। তো ফটোকপিয়ারেও ইউজ থাকবে। আর এরপর ইঙ্ক জেট প্রিন্টার, তো এখানে ইঙ্ক আসলে জেট প্রিন্টার, যেহেতু তো জেট বলতে আসলে কি বোঝায় জানো? জেটও হচ্ছে অনেকটা ওই স্প্রে এর মতো। তো আমরা ওই যে জেট বিমানের নাম শুনি না, এর কারণ হচ্ছে কি জেট বিমানে যেটা হয় আর কি, ওই জায়গায় তোমার মানে খুব ছোট একটা ছিদ্র দিয়ে অনেক প্রেসারাইজড একটা গ্যাস বের হইতে থাকে। তো এই কারণে ওইটা আসলে খুব জোরে ছুটে চলে। তো এই যে যখন আর কি প্রেসারাইজড গ্যাসটা যখন বের হইতে চায়, ওই যে অংশটা ওইটাকে আমরা আসলে জেট বলি। তো এই কারণে ওই বিমানটার নামই হয়ে গেছে জেট বিমান। তো জেট অনেকটা ওই স্প্রে এর মতোই আরকি। তো ইঙ্ক জেট প্রিন্টারেও তোমার দেখা যায় যে স্প্রে গানের মতোই স্ট্যাটিক ইলেকট্রিসিটির ব্যবহার থাকে। ফটোকপিয়ার এর ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেম, একদম সেম। ফটোকপিয়ারেও আমরা দেখা যাবে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইউজ করে থাকবো আরকি। তো এখানে তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার ৩ টেই হবে। তো তোমরা মোটামুটি আ ৯ জন সঠিক অ্যান্সার দিছো। বাকি কয়েকজন আবার ভুল অ্যান্সারও দিছো। ওকে, আমরা এই জায়গায় কয়েকটা জায়গায় একটু স্কিপ করে গেছি। এই কয়েকটা জায়গায় একটু দেখে নিই শান্তিপূর্ণভাবে। তো ১ম যেটা জিনিস আমরা খুব ভালো মতো স্কিপ করে গেছি সেটা হচ্ছে ক্যাপাসিটরের টাইপ। ওকে, এটা একটু শেষের দিকে দেখি। তার আগে এই এনার্জির ব্যাপারটা একটু দেখে নিই। এনার্জির ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে তোমার হাফ সিভি স্কয়ার আসলো, এই সূত্র আসলে আসলো কই থেকে? কেমনে বানাইছি? আমরা থাবড়ায় থাবড়ায় বানাইছি? তো এই ব্যাপারটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে, ক্যাপাসিটর আসলে কি জিনিস সেটা সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। তো চলো এটা একটু বুঝার চেষ্টা করি। এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে মনে করো আমার এখানে একটা ক্যাপাসিটর আছে। তো এটা একটু ভালো মতো বুঝার চেষ্টা করো আরকি। তো ভালো মতো না বুঝলে ঠিক ক্যাপাসিটরের ইন্টারনাল ব্যাপারগুলা ঠিক হয়তোবা ধরতে পারবা না আরকি। তো যদি বুঝো তাহলে একটু সহজে ক্যাচ করতে পারবা। তো এইটা হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরে সবসময় তোমার ২ টা প্লেট থাকে। তো ২ টা প্লেটই অনেকটা সেইম ভাবে প্রোডিউস করা হয়ে থাকে। তো সবসময় সেইম হবে এরকম না ব্যাপারটা। তবে সাধারণত আমরা যখন এরকম প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মানে এই কিছুক্ষণ আগে যে ছবিটা আমরা দেখছি, এই যে এই ধরনের ক্যাপাসিটর গুলা যখন তৈরি করি তখন প্লেট ২ টা আমরা সাধারণত সমানই রাখার চেষ্টা করি। তো এই জায়গায় যে ক্যাপাসিটর, এই জায়গায় দেখো এই জায়গায় কিন্তু প্লেট তোমার ২ টা তুমি দেখতে পাচ্ছ না। বাট এখানেও ২ টা প্লেট আছে। একটা প্লেট হচ্ছে আমাদের এই বৃত্তাকার গোলকটা, আরেকটা প্লেট হচ্ছে আমাদের এই গ্রাউন্ড, GND গ্রাউন্ড। তো গ্রাউন্ড বলতে আরকি আর্থ যেটা, আর্থই তোমার আরেকটা প্লেট হিসেবে কাজ করে দেয়। একটা প্লেট হচ্ছে আমাদের এই আ বস্তুটা, আরেকটা প্লেট হচ্ছে এই গ্রাউন্ড। তো ক্যাপাসিটর তৈরি হইতে গেলে ২ টা প্লেট অল দ্যা টাইম লাগে। তো এই জায়গায় আসলে ২ টা প্লেট আছে তোমার।
দুইটা প্লেট নাই এটা বলাটা ভুল। তো এই জায়গায় দেখো, এই জায়গায় যখন আমরা হাফ সিভি স্কোয়ার প্রুফ করতে যাব, তো এই জায়গায় আমাদেরকে মনে করো একটা ব্যাটারি দিয়ে আমাদের ক্যাপাসিটরকে চার্জ করতে হবে। তো ক্যাপাসিটরকে আমি চার্জ দিব, তো চার্জ দিতে গেলে আমার তো একটা চার্জের সোর্স লাগবে। আর চার্জের সোর্স আমি কি বলবো, চার্জের সোর্স চার্জ তো আর আমরা বাজারের ব্যাগে করে বাজার থেকে কিনে এনে দিয়ে দিতে পারি না। তো আমাদেরকে ব্যাটারি এই জায়গায় ইউজ করতে হবে। তো ব্যাটারির মধ্যে চার্জ আছে, সেই চার্জটাকেই আমরা দেখা যাবে এখন এই প্যারালাল প্লেটের যে পাথগুলা, সেই পাথগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করব। ভালো কথা, দেওয়ার চেষ্টা করব, চার্জ বাড়ানোর চেষ্টা করব। তো চার্জ দেওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে এই জায়গায় এভাবে করে একটা কানেকশন দিতে হবে। যদি কানেকশন আমি না দিতাম তাহলে কি হইতো? তো ইরেজার দিয়ে কানেকশন মুছে দিলাম। এইবার বলো কি হইতো? এইবার কিন্তু আমাদের ক্যাপাসিটর আর চার্জ হইতো না। তো ক্যাপাসিটর যেহেতু চার্জ হচ্ছে না, তো আমাদের যেটা প্রথম পাথ, এটাকে আমি প্রথম পাথ বললাম, এটাকে দ্বিতীয় পাথ বললাম, বা এটাকে মনে করো আমি পজিটিভ প্লেট বললাম, এটাকে আমি নেগেটিভ প্লেট বললাম। ঠিক আছে? তো এই পজিটিভ প্লেটে তাহলে আমাদের চার্জ কত হবে বলো দেখি? চার্জ হবে 0। তো 1 নম্বরে আমাদের পজিটিভ প্লেটে চার্জ 0। তো এট ইনিশিয়াল কন্ডিশন আর কি। আর 2 নাম্বার মানে নেগেটিভ যে প্লেট, এখানে কত চার্জ বলো দেখি? এই জায়গায় তো আমি আসলে ক্যাপাসিটরটাকে কানেকশনই দেইনি। তো নেগেটিভ প্লেটেও চার্জ হবে 0। ঠিক আছে? তো পজিটিভ প্লেটে যেহেতু কোনো চার্জ নাই, তো আমরা তো জানি ভোল্টেজ আসলে কিসের জন্য তৈরি হয়? ভোল্টেজ চার্জের জন্য তৈরি হয়। তাহলে পজিটিভ প্লেটে চার্জ কত বলতো? একদম ইনিশিয়াল কন্ডিশনে আমাদের পজিটিভ প্লেটে পজিটিভ প্লেটে চার্জ হচ্ছে 0। তো যেহেতু কোনো চার্জ নাই, এই কারণে ওই জায়গায় আসলে ভোল্টেজও হবে আমাদের 0। ভোল্টেজ ইকুয়াল 0। এরপর আমাদের নেগেটিভ প্লেটে একদম শুরুর সময় চার্জ কত থাকে? চার্জ থাকে 0। তাহলে নেগেটিভ প্লেটে আমাদের ভোল্টেজ কত হবে এবার বলো তো, একদম ইনিশিয়ালে? সবাই একটু চ্যাট বক্সে জানাও তো নেগেটিভ প্লেট ভোল্টেজ কত? সবাই একটু চ্যাট বক্সে জানাও তো। আরাফাত জানাইছো 0, ইফতিতে জানাইছো 0, সামিয়া জানাইছো 0, আবিদা জানাইছো 00। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের নেগেটিভ প্লেটের ভোল্টেজ হবে 0। তো পজিটিভ প্লেটেও ভোল্টেজ 0, নেগেটিভ প্লেটেও ভোল্টেজ 0। এরপর আমি কি করব? এরপর যখন আমি কানেকশন দিব, তো এই জায়গায় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই জায়গায় আমাদের ব্যাটারি থেকে দেখা যাবে যে এই প্রান্ত থেকে কিছু পজিটিভ চার্জ আস্তে 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 যায় এই জায়গায় জমা হবে। তো কি পরিমাণ পজিটিভ চার্জ জমা হবে? প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হইতে থাকবে। তো যত বেশি চার্জ এখানে জমা হইতে থাকবে, ভোল্টেজ আসলে এই প্রান্তের তত বাড়তে থাকবে। আবার এই যে নেগেটিভ প্রান্ত, এখান থেকে কিছু নেগেটিভ চার্জ এই দিকে যাইতে থাকবে। তো নেগেটিভ চার্জ যাইতে যাইতে নেগেটিভ চার্জ এখানে জমা হইতে থাকবে। তো যত বেশি চার্জ এখানে জমা হইতে থাকবে, ভোল্টেজটা তত বেশি বাড়তে থাকবে আর কি। ওকে? তো আমাদের পজিটিভ যে প্লেটটা, সেখানে টোটাল চার্জ যাবে কিউ পরিমাণ। নেগেটিভ প্লেটেও টোটাল চার্জ যাবে কিউ পরিমাণ। কোনোটাতে বেশি যাবে, কোনোটাতে কম যাবে, এরকম হবে না। এখানে পজিটিভে যত চার্জে যাবে, নেগেটিভেও তত চার্জে যাবে। ঠিক আছে? তো এই জায়গায় এখন তাহলে দেখো কি ঘটনা ঘটতেছে। আমাদের একেবারে ইনিশিয়াল যে কন্ডিশন ছিল, এই জায়গায় আমাদের পজিটিভ প্লেটের ভোল্টেজ ছিল 0, নেগেটিভ প্লেটেরও ভোল্টেজ ছিল 0। ঠিক আছে? এখন আমি মনে করো আস্তে আস্তে যখন ব্যাটারিটাকে কানেকশন দিলাম, তো আস্তে আস্তে পজিটিভ প্লেট থেকে পজিটিভ চার্জ অল্প অল্প করে এই জায়গায় জমা হইতে থাকলো। তো এই প্লেটটাতে যত বেশি চার্জ জমা হইতে থাকবে, এই প্লেটের ভোল্টেজও তত বেশি বাড়তে থাকবে। আমরা একটা ব্যাটারির ক্ষেত্রে কি দেখি? ব্যাটারিতে চার্জ যত বেশি হয়, ভোল্টেজও তত বেশি হয়। এই জায়গায়ও সেম ঘটনা ঘটবে। এখানেও তোমার চার্জ জমা যত বেশি হইতে থাকবে, এখানে ভোল্টেজও তত বেশি বাড়তে থাকবে। ঠিক আছে? তো ভোল্টেজ বাড়তে 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 যখন আমি এই জায়গায় টোটাল কিউ পরিমাণ চার্জ দিয়ে দেই, এই পাতের ভোল্টেজটা আসলে হয়ে যায় পজিটিভ V/2। আর যখন এই নেগেটিভ পাতে আমি নেগেটিভ কিউ পরিমাণ চার্জ দিয়ে দেই, তখন নেগেটিভ পাতের ভোল্টেজ হয়ে যায় আমাদের নেগেটিভ V/2। ঠিক আছে?
তো পজিটিভে যদি তুমি কিউ পরিমাণ চার্জ দাও তাহলে পজিটিভ প্লেটের যেটা ভোল্টেজ সেটা হয়ে যায় পজিটিভ ভি বাই কিউ, আর নেগেটিভ যেই পাথটা সেটার ভোল্টেজ হয়ে যায় তোমার নেগেটিভ ভি বাই কিউ, ভি বাই টু আর কি, ভি বাই কিউ না ভি বাই টু। ওকে, তো এখন বলো তো এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্য তাহলে কত হবে? আমরা যদি এই পয়েন্টটাকে এ পয়েন্ট আর এই পয়েন্টটাকে বি পয়েন্ট বলি, তাহলে ভি এ পয়েন্ট থেকে আমরা যদি ভিবি এই দুইটা পয়েন্টের যদি ভোল্টেজের ডিফারেন্সটা বের করি, সেটা হবে ভোল্টেজ অফ এ মাইনাস ভোল্টেজ অফ বি। এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি বাই টু আর বি পয়েন্টের ভোল্টেজ হচ্ছে মাইনাস ভি বাই টু। তাহলে এই জায়গায় আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে এই দুই পয়েন্টের মধ্যে আমাদের যে ভোল্টেজটা সেটা হয়ে যাবে ভি। আমরা কিছুক্ষণ আগে এই জায়গায় যে ভিটা ছিল এই এনার্জি ইকুয়েশনে, এই ভি হচ্ছে আসলে এই ক্যাপাসিটরের মধ্যে কতটুকু ভোল্টেজ তৈরি হয়েছে দুই পয়েন্টের মধ্যে, ক্যাপাসিটরের দুই পাশের মধ্যে, সেটা হচ্ছে আমাদের ভি। ঠিক আছে? আর কিউ কি? কিউ হচ্ছে জাস্ট একটা পাতে কতটুকু চার্জ জমা হয়েছে সেইটা। এখানে প্লাস কিউ মানে পজিটিভ পাতে তোমার প্লাস কিউ জমা হবে, নেগেটিভ পাতেও তোমার নেগেটিভ কিউ জমা হবে। তো একটা পাতে যতটুকু চার্জ জমা হচ্ছে সেটাই হচ্ছে কিউ। ঠিক আছে? আমরা কি এতটুকু পর্যন্ত সবাই বুঝছি? আমরা কি এতটুকু সবাই বুঝছি? ওকে, আরাফাত বলছো যে ভি বাই টু কেন লিখছি। ওকে, ভি বাই টু কেন লিখছি আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যখন মনে করো আমরা কিছুক্ষণ আগে এই প্রবলেম গুলো সলভ করতেছিলাম, ঠিক আছে, এই যে এখানে দেখো আমাদেরকে এখানে কি বলে দিছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্টোরড এনার্জি ইফ 10 ভোল্ট ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ অ্যাপ্লাইড টু এ ক্যাপাসিটর। মানে একটা ক্যাপাসিটরে তুমি 10 ভোল্ট দিচ্ছ, ঠিক আছে, তো ক্যাপাসিটরটাতে তুমি 10 ভোল্ট দিচ্ছ। তো এই 10 ভোল্ট তুমি কোথায় দিচ্ছ? তুমি এই 10 ভোল্ট দিচ্ছ এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে তুমি 10 ভোল্ট দিচ্ছ। ঠিক আছে? তো এই জায়গায় যে তুমি 10 ভোল্ট দিচ্ছ সেটা আসলে কিভাবে তৈরি হচ্ছে? সেটা আসলে তৈরি হচ্ছে এই জায়গায় তোমার যেটা পজিটিভ পাথ, সেই পজিটিভ পাথটাতে তোমার প্লাস 5 ভোল্ট তৈরি হচ্ছে, আর যেটা তোমার নেগেটিভ পাথ, এই নেগেটিভ পাতে তোমার আসলে নেগেটিভ 5 ভোল্ট তৈরি হচ্ছে। আর তুমি যখন এই পয়েন্ট এ পয়েন্ট আর এই পয়েন্ট বি পয়েন্টের মধ্যে ভোল্টেজের যে ডিফারেন্স সেটা যখন মেজার করতে যাচ্ছ, তখন তোমার ভিএ মাইনাস ভিবি কত হবে বলো দেখি। এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে তোমার পজিটিভ 5 আর বি পয়েন্টের ভোল্টেজ হচ্ছে এবার তোমার নেগেটিভ 5। তো নেগেটিভ 5 কে তুমি মাইনাস করে দিবা পজিটিভ 5 থেকে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে পার্থক্য দাঁড়াচ্ছে 10। তো এই 10 যে পার্থক্য সেটা পজিটিভ পাতে আসলে এই 10-এর অর্ধেক পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে, আর যেটা তোমার নেগেটিভ পাত সেখানেও তোমার 10-এর অর্ধেক মানে নেগেটিভ 5 ভোল্টেজ তৈরি হচ্ছে। তো দুইটাকে যখন আমরা বিয়োগ করতেছি তখন আমি বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্সটা পাচ্ছি, যেটা হচ্ছে টোটাল তোমার 10। এবার কি বুঝা গেছে কেন ভি বাই টু করছি? ওকে, সামিয়া বলছো যে ভিএ মাইনাস ভিবি কেন, ভিবি মাইনাস ভিএ না কেন? আসলে তুমি যেটা ইচ্ছা করতে পারো এই জায়গায়, মানে এই জায়গায় আসলে আমরা যখন মানে তোমার ডিফারেন্সটা দেখাই তখন এই জায়গায় আমরা আসলে বলে দিই, এই যেমন তোমার এবি যদি এইটা বলে দেই, এইটা সমান সমান হচ্ছে ভিএ মাইনাস ভিবি, আর যদি তুমি ভি দিয়ে লেখো তখন আমরা ওটাকে ভিবি মাইনাস ভিএ এইভাবে করে লিখি আর কি। তো সামিয়া বলছো সাইন ছাড়া জাস্ট ভ্যালু নিবো না, সাইন ছাড়া ভ্যালু কেমনে নিবা, এখানে সাইন তো অবশ্যই নিচ্ছি, এই যে +5 -5 সাইন অবশ্যই নিতে হবে। শ্রেয়সী জিজ্ঞেস করছো ডু পজিটিভ চার্জ ফ্লো, পজিটিভ চার্জ ফ্লো করে না, নেগেটিভ চার্জই ফ্লো করে। ওকে, তো এই জায়গায় মানে পজিটিভ চার্জ ফ্লো করে না আসলে, বাট আমরা যখন ওই ইলেকট্রিসিটির হিসেব নিকাশ করি সবগুলোতে আমরা অ্যাজিউম করে নেই যে পজিটিভ চার্জও ফ্লো করতে পারে। ঠিক আছে, অ্যাজিউম করে নিয়ে তারপর আমরা ইলেকট্রিসিটির সব কাজ কাম করি। তো এই জায়গায় দেখো এই জায়গায় তাহলে কি ঘটনা ঘটে, ওকে এইবার কি আমরা ওই ভি বাই টু এর ব্যাপারটা বুঝছি? আমরা ভি বাই টু এর ব্যাপারটা কি বুঝছি? আরাফাত বোধহয় কোয়েশ্চেন করছিল, আরাফাত এখন বুঝতে পারছো? ওকে, এই জায়গায় দেখো, এই জায়গায় তাহলে আমাদের পজিটিভ পাতে ভি বাই টু এতটুকু ভোল্টেজ ক্রিয়েট হবে,
আমাদের নেগেটিভ পাতে -v/2 এতটুকু ভোল্টেজ ক্রিয়েট হবে, আমরা এতটুকু বুঝছি। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে v/2 পজিটিভ v/2 যে ভোল্টেজটা তৈরি হচ্ছে এটা কখন তৈরি হবে বলো দেখি? যখন আমি এই আমার ব্যাটারি থেকে আস্তে চার্জ বাড়াইতে এখানে চার্জ দিতে যখন কিউ পরিমাণ দিয়ে দিব, তখন এখানে পজিটিভ v/2 ভোল্টেজ তৈরি হবে। যদি এখানে আমি কোনো চার্জ না দেই তাহলে ভোল্টেজ কত হবে বলো দেখি? ভোল্টেজ এখানে 0 হবে। এরপর আমি আস্তে চার্জ বাড়াইতে শুরু করলাম। তো চার্জ দিচ্ছি, ভোল্টেজ বাড়তেছে। চার্জ দিচ্ছি, ভোল্টেজ আরো বাড়তেছে। চার্জ দিচ্ছি, ভোল্টেজ আরো বাড়তেছে। তো বাড়তে যখন আমি কিউ পরিমাণ চার্জ পর্যন্ত পৌঁছায় যাব, তখন এই পাত্রার ভোল্টেজ হয়ে যাবে v/2। ঠিক আছে? আর নেগেটিভটাতেও সেম ঘটনা। যখন আমি নেগেটিভে চার্জ দেয়া শুরু করি নাই, মানে চার্জ যখন প্লেটটাতে 0 ছিল, তখন ভোল্টেজ 0 ছিল। এরপর আমি যখন নেগেটিভ পাতে চার্জ দিচ্ছি, দিতে একদম যখন নেগেটিভ কিউ পরিমাণ দিয়ে দিছি, তখন ভোল্টেজটা বাড়তে এখানে -v/2 তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে তুমি দেখো ব্যাপারটা একটু চিন্তা করে। প্রথম চার্জটার জন্য এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 0, আর আমাদের যেটা এই লাস্ট চার্জ, যেটা কিউ তম চার্জ, একদম শেষের চার্জটা যখন এখানে ইন্টার করতেছে, এখানে এক্সপেরিয়েন্স করতেছে ভোল্টেজ v/2। তো প্রথম চার্জটা এক্সপেরিয়েন্স করে 0 ভোল্ট, লাস্ট চার্জটা এক্সপেরিয়েন্স করে v/2 ভোল্ট। এর মধ্যের চার্জগুলো কেমন এক্সপেরিয়েন্স করবে বলো দেখি? বা এভারেজে একজন কতটুকু ভোল্টেজ এক্সপেরিয়েন্স করবে বলতে পারবা? আমরা যদি এই জায়গায় ভোল্টেজ দুইটার এভারেজ করি, প্রথমটা এক্সপেরিয়েন্স করে 0, লাস্টেরটা এক্সপেরিয়েন্স করে v/2। তো দুইটাকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে প্রত্যেকটা চার্জ এভারেজে v/4 এতটুকু করে ভোল্টেজ এক্সপেরিয়েন্স করবে। ঠিক সেম ঘটনা নেগেটিভের ক্ষেত্রেও হবে। এই জায়গায়ও দেখা যাবে প্রত্যেকটা চার্জ এভারেজে নেগেটিভ v/4 এতটুকু পরিমাণে ভোল্টেজ এক্সপেরিয়েন্স করবে। ব্যাপারটা কি জটিল হয়ে যাচ্ছে? তো এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ কেমনে হয়েছে দেখো। তো এই জায়গায় আমরা তাহলে এই জায়গায় আমাদের এখানে প্রত্যেকটা চার্জের জন্য আমাদের যে আ ভোল্টেজ, এটা এভারেজ ভোল্টেজ যেটা সেটা আমরা পাইলাম v/4, আর এখানে আমাদের কিউ পরিমাণ চার্জ আমরা ঢুকাইছি। তো আমরা ডাব্লুর যেটা প্রথম সূত্র, একদম ফান্ডামেন্টাল সূত্র যেটা শিখছিলাম, এনার্জির যে আরকি ইকুয়েশনটা W সমান তোমার কি হয়? Q/V তুমি বলতে পারো, বা V সমান আমরা লিখছিলাম W/Q, তাই না? তো W সমান তুমি লিখতে পারো QV। W সমান QV। এরকম আমরা লিখতে পারতাম ওই যখন আমরা প্রথম ভোল্টেজের ইকুয়েশন পড়ছিলাম তখন। তো আমাদের ওয়ার্ক যেটা বা শক্তির যেটা ইকুয়েশন বা এনার্জির যেটা ইকুয়েশন, সেটা হচ্ছে Q আর V এর গুণফল। ঠিক আছে? তো এই জায়গায় আমরা যে চার্জ গুলাকে এই জায়গায় সঞ্চয় করলাম, প্রত্যেকটার জন্য আস্তে মানে অল্প করে তো আমি চার্জ জমা করছি। তো টোটাল আমি যেই অ্যামাউন্টের চার্জ জড়ো করলাম সেটা হচ্ছে Q। আর এখানে প্রত্যেকটার যেটা এভারেজ ভোল্টেজ সেটা হচ্ছে এই যে এখানে আমরা পাই গেছি v/4। তো পজিটিভ প্লেটটাতে আমার সঞ্চিত এনার্জি হয়ে যাবে 1/4 QV। আর এর সাথে এবার যদি আমরা নেগেটিভ প্লেটে কতটুকু চার্জ সঞ্চয় হচ্ছে এটা যদি বের করতে চাই, নেগেটিভে কতটুকু চার্জ এখানে জমা হচ্ছে দেখো, এখানে আমাদের নেগেটিভ কিউ এতগুলা চার্জ জমা হচ্ছে। আর কোথায় জমা হচ্ছে? নেগেটিভ v/4 এতটুকু এভারেজ ভোল্টেজে জমা হচ্ছে। এখানে ভোল্টেজের মান হচ্ছে -v/4। এইবার যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে চলে আসবে তোমার QV/4, এখানে চলে আসবে তোমার QV/4। তো টোটাল যে তোমার চার্জটা সেটা হয়ে যাবে 1/4, সরি 1/2 QV। এটা হচ্ছে যাবে তোমার টোটাল চার্জ বা ওয়ার্ক, সব মানে টোটাল এনার্জি যেটা সেটা। তো এই যদি আমি W সমান হাফ QV পায়ে যাই ক্যাপাসিটরের জন্য, এইখানে ওই তোমার এখন C ইকুয়াল Q বাই V সূত্র এপ্লাই করলে আমরা এই হাফ CV স্কয়ারও পেয়ে যাব, হাফ Q স্কয়ার বাই C এটাও পাই যাব। তো ব্যাপারটা কি আমরা বুঝছি? শ্রেয়সী বলছো I did not understand. ওকে,
তো আসলে এই ব্যাপারটা মানে তোমাকে এখন আমি যে প্রুফটা দিলাম, এই প্রুফটা আসলে তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা। ইন্টারমিডিয়েটে পড়বা বলতে কি, ইন্টারমিডিয়েটে আমি তোমাকে যেটা বললাম আরকি, এই জায়গায় যে তোমার ভোল্টেজ এভারেস্ট নিয়ে যে বললাম, এই এভারেজের ব্যাপারটা তুমি পড়বা না। তুমি পড়বা ইন্টিগ্রেশন ইউজ করে আরকি। তো ইন্টিগ্রেশনের যেটা তোমার একদম সহজ ফরম্যাট, এটা তোমার সামনে বললাম। তো এটা যদি মনে রাখতে পারো ভালো। আর যদি মনে না রাখতে পারো এই প্রুফটা, দরকার নাই। এটা তোমার আসলে কাজে হয়তোবা পরীক্ষায় হয়তোবা আসবে না এটা। বাট ব্যাপারটা এইভাবে কাজ করে। তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে তুমি বুঝে যাবে যে ক্যাপাসিটর কিভাবে কাজ করে সেটাই। আর কিছুই নেই এখানে। ওকে? তো এরপর দেখো, এরপর আমাদের বোধহয় এইটা একটু কথা বলার দরকার ছিল। ঠিক আছে? এই জায়গায় তোমার অনেকগুলো ক্যাপাসিটর দেখানো হইছে। তো তোমরা কেউ কি কখনো ক্যাপাসিটর দেখছো? কেউ দেখে থাকলে একটু চ্যাট বক্সে জানাও তো, ক্যাপাসিটর দেখছো কেউ? সিরিয়াসলি দেখো নাই? আ ইফতিদার জানোই না দেখছো কিনা? কেউ দেখছো? ওকে, আমার ধারণা ওকে সামিন দেখছো বাট ইলেক্ট্রোলাইট দেখছো। সাবাস সাবাস। ভালোই দেখছো। আর কেউ দেখছো? ওকে, আর বোধহয় কেউ দেখেনি। তো ক্যাপাসিটর আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক 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 জায়গায় তোমার দেখতে পাওয়ার কথা। মানে ক্যাপাসিটর আসলে অনেক জায়গায় ইউজ হয়। আমরা যখন এই ইলেকট্রনিক কাজ কারবার করতে যাই ক্যাপাসিটরকে ইউজ করি অনেক বেশি। অ্যান্ড ইভেন আমরা যখন ফ্যান চালাই এই জায়গায়ও কিন্তু একটা ক্যাপাসিটর থাকে। তো ওই ক্যাপাসিটরটা যদি না থাকে তাহলে দেখবা যে তোমার ফ্যান, তুমি সুইচ অন করবা বাট ফ্যান ঘুরবে না। বাট হাত দিয়ে ঘুরাই দিবা তখন দেখবা ফ্যান আবার ঘুরবে। তো যদি এরকম ঘটনা ঘটে কারো সাথে যে ফ্যান ঘুরতেছে না, হাত দিয়ে ঘুরে দিলা, তারপর ঘুরা শুরু হইলো, তার মানে ক্যাপাসিটরের একটু প্রবলেম হয়তোবা ছিল। ওটা যদি ঠিক হয়ে যায় তাহলে ফ্যান অটোমেটিক্যালি এরপর থেকে ঘুরবে সুইচ দেওয়ার সাথে, সাথে। আর যদি ঠিক না হয় তার মানে ক্যাপাসিটরটা আসলে চেঞ্জ করতে হবে। ওকে? তো ক্যাপাসিটর আসলে ইউজ হয় এরকম জায়গাগুলাতে। আর ক্যাপাসিটরের যেটা অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স এ অনেক, 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 অনেক বেশি এপ্লাই হয়। ক্যাপাসিটর যদি তোমার না থাকে তাহলে তোমার দেখা যাবে যে আমাদের যে মডার্ন ডিভাইস এগুলো তৈরি করাই হয়তোবা পসিবল না। এই আমাদের ফোনে-টোনে অনেক ক্যাপাসিটর থাকে, অনেক। বাট এই ক্যাপাসিটর গুলা মানে এগুলাকে বলে তোমার সারফেস মাউন্টেড ক্যাপাসিটর। তো ওকে, সারফেস মাউন্টেড এইসব জানতে লাগবে না ভাই। তোমরা তো এখন জাস্ট ক্লাস 9 এ। আর আ তো আ যাই হোক আরকি মানে ক্লাস 9 10 এইসব তোমাদের জানতে লাগবে না, জাস্ট শুনে রাখো ব্যাপারগুলা। গল্পের মতো জাস্ট জেনে রাখো এতটুকুই আর কিছু না। তো আমাদের যে ওই বোর্ড গুলা থাকে সার্কিট বোর্ড, ওগুলোর মধ্যে অনেক ক্যাপাসিটর থাকে। তো ক্যাপাসিটর গুলা দেখে তুমি চিনতে পারবা না। বাট ওগুলোর মধ্যে ওই গায়ে দাগ দেয়া থাকে, কিছু লেখা থাকে আরকি। সামথিং, সামথিং এই টাইপের অনেকগুলা লেখা থাকে। তো এই লেখাগুলা দেখে আমরা বুঝতে পারি যে এই জায়গায় একটা ক্যাপাসিটর আছে। তো সার্কিট বোর্ডে ক্যাপাসিটর দেখতে যেরকম দেখা যায় যে আরকি মেইন যে ইলেকট্রনিক সার্কিট বোর্ড এগুলোতে তোমার ক্যাপাসিটরের সাথে রেজিস্ট্যান্স কেও তুমি খুব একটা আলাদা করতে পারবে না। সবগুলা বাইরে থেকে দেখতে একরকম লাগে, কিন্তু একরকম না। তো এর বাইরেও আরো অনেক ধরনের তোমার ক্যাপাসিটর থাকে। এখানে যেমন কয়েকটা টাইপ দেখাইছে। আ তোমার পেপার ক্যাপাসিটর দেখাইছে, পলিস্টাইরিন ক্যাপাসিটর দেখাইছে, বাইপোলার দেখাইছে, ইলেক্ট্রোলাইটিক, পলিকার্বনেট, পলিয়েস্টার, মাইলার, সিলভার মাইকা, ভ্যারিয়েবল, ট্রিমার মানে অনেক ধরনের দেখাইছে। বাট এদের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ইলেক্ট্রোলাইটিকটা। ইলেক্ট্রোলাইটিকটা আমরা মোটামুটি অনেক, অনেক, অনেক বেশি ইউজ করে থাকি। অ্যান্ড যারা তোমরা সার্কিট নিয়ে কাজ করো তারা ইলেক্ট্রোলাইটিকটাকে বেশি ইউজ করো। কেউ হয়তোবা সিরামিক ইউজ করে থাকতে পারো। তো সিরামিক আর ইলেক্ট্রোলাইটিক এর বাইরে ট্যান্টালামটাও অনেক সময় ইউজ হয় আরকি। তো সিরামিক এটা মোটামুটি একটু বেশ ভালো রকমের ইউজ হয়। ইলেক্ট্রোলাইটিক এটা বেশ অনেক ভালো রকমের ইউজ হয়। আর এর বাইরেও দেখা যায় যে মাইলার যেটা, এটাকেও মাঝে, মাঝে ইউজ করা হয়ে থাকে। আর পেপার ক্যাপাসিটর যেটা, পেপার ক্যাপাসিটর এটার নামটা পেপার থেকে আসছে। পেপার বলতে ওই কাগজ, যে কাগজের কথা তুমি চিন্তা করতেছো, এটা আসলে সেই কাগজকেই বুঝায়। তো ক্যাপাসিটর তৈরির জন্য আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে এই জায়গায় ২ টা প্লেট লাগে। আর ২ টা প্লেটের মধ্যে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল লাগে। তো এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা আসলে কি? তো এই জায়গায় আমাদের যে পেপার ক্যাপাসিটর আছে, এর মধ্যে ডাইইলেকট্রিক হিসেবে সাধারণ কাগজ ইউজ করা হয়ে থাকে। তো সাধারণ কাগজ যেহেতু আমরা এই জায়গায় ইউজ করতেছি, এই ক্যাপাসিটরটার নামই হয়ে যায় পেপার ক্যাপাসিটর। এরপর পলিস্টাইরিন যেটা ক্যাপাসিটর বা পলিয়েস্টার বা পলিকার্বনেট, এগুলার মধ্যেও দেখা যায় যে পলিস্টাইরিনটাতে তোমার পলিস্টাইরিন ইউজ করা হয়ে থাকে, পলিয়েস্টারে পলিয়েস্টার ইউজ করে, পলিকার্বনেটে পলিকার্বনেট। এগুলাকে তোমার এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়ে থাকে। এইজন্য এগুলার নাম এরকম। তোমার যেটা ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর, তুমি যদি কখনো ওই ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটরকে কেটে ফেলো, কেটে ফেললে তুমি দেখবা যে ওই জায়গায় কিছু পাত আছে। আর পাতের সাথে, সাথে তুমি কিছু কাগজ দেখতে পাবা।
ইলেকট্রোলাইটিকেও আসলে কাগজ থাকে আর কি, মধ্যখানে ওই কাগজের মতো জিনিস আর কি। কাগজ বলাটা হয়তো উচিত হচ্ছে না, তো ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে। বাইপোলার আসলে খুব একটা ইউজ করা হয়ে থাকে না, বাইপোলার ক্যাপাসিটর। তো তারপর তোমার মাইলার, যেটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যাপাসিটর। মাইলার মাইলার ক্যাপাসিটরে দেখা যায় যে আসলে ক্যাপাসিটেন্স অনেক বেশি ভালো হয়ে থাকে, অ্যান্ড অনেক লার্জ ভোল্টেজ এটা আর কি দেখা যায় যে ধরে রাখতে পারে। এই জন্য যেগুলো আমাদের দেখা যায় যে মাঝে মাঝে অনেকগুলা তুমি চার্জারের মধ্যে সিরামিক ক্যাপাসিটরের সাথে মাইলার ক্যাপাসিটর অনেক সময় দেখা যায়। এরপর সিলভার মাইকা আছে। তো মাইকা বলতে কি বোঝায়, আইডিয়া আছে কোনো? মাইকা তোমরা দেখছো আমার যতটা মনে হয়। মাইকাকে বাংলায় বলে অভ্র। অভ্রর নাম তো সবাই শুনছো। ওকে, মাইকা দেখা যায় যে আমরা প্রকৃতিগতভাবেও মাইকা কিন্তু দেখতে পাই তোমার। এই তুমি বালু যদি দেখে থাকো তাহলে মাইকা হয়তোবা দেখে থাকতে পারো। বালুর মধ্যে যে চকচক অংশটা থাকে ওটাকে মাইকা অনেক সময় বলে আরকি, অভ্র বলে আরকি। তো এরপর তোমার সিরামিক ক্যাপাসিটর। তো সিরামিক ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখা যায় যে ডাইইলেকট্রিক যেটা, ওটা আসলে সিরামিক, মানে সাধারণ সিরামিক, যে সিরামিক দিয়ে তুমি প্লেট তৈরি করো, বা তুমি তো আর তৈরি করো না, তুমি যে সিরামিক আহ কি বল সিরামিক প্লেট ইউজ করো, ওই সিরামিকই দেখা যায় যে এই জায়গায় ক্যাপাসিটরে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তারপর ট্যান্টালামটার ক্ষেত্রে দেখা যায় যে এটাও ইলেকট্রোলাইটিক একটা ম্যাটেরিয়াল থাকে আর কি, যেটাকে আমরা ডাইইলেকট্রিক হিসেবে ইউজ করি। তারপর দেখা যায় যে ট্রিমার, ভ্যারিয়েবল, এগুলোও দেখা যায় যে বেশিরভাগ সময় ইউজ করা হয়ে থাকে আর কি। তো বহু ধরনের ক্যাপাসিটর আছে, অ্যান্ড ক্যাপাসিটর আসলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আর কি। তোমরা আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝতে শুরু করবে আর কি, এখন তো এটাই বুঝতেছো না, এই প্রুফ। তো ক্যাপাসিটর আসলে আস্তে আস্তে অনেক ভালো মতো বুঝতে পারবা। তো আমরা দেখি এরপর কি আছে। ওকে, আমাদের বলছে স্লাইড শেষ। তো তোমাদের কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে একটু হ্যান্ড রেজ করতে পারো। কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে জানাও অথবা হ্যান্ড রেজ করো। চ্যাট বক্সের চেয়ে আরো বেশি বেটার হয় যদি কিউএনএ তে লিখতে পারো। ওকে, আরাফাত বলতেছো ভাইয়া ফেস রিভিল। তো ফেস রিভিল করার আসলে এখানে সুযোগ নাই। তো আসলে ফেস রিভিলের কি দরকার আছে? ওকে, সামিয়া কোয়েশ্চেন করছো যে আর কি দুইটা প্লেট অ্যাট্রাক্ট করে না। তো ব্যাপারটা হচ্ছে কি, আসলে দুইটা প্লেট অ্যাট্রাক্ট করলেই যে একদম কাছাকাছি চলে আসবে, ব্যাপারটা এরকম হবে না। দুইটার মধ্যে অবশ্যই অ্যাট্রাকশন থাকবে, এটা তো খুব সিম্পল একটা ব্যাপার। একদিকে তোমার অনেক অনেক পজিটিভ চার্জ, আরেকদিকে অনেক অনেক নেগেটিভ চার্জ, তো অ্যাট্রাক্ট করারই কথা। যাতে ওরা অ্যাট্রাক্ট করে শর্ট না হয়ে যায়, এই জন্য মধ্যখানে ওই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা দেওয়া হয়। তো ডাইইলেকট্রিক হিসেবে তুমি দেখো আমরা পেপার ইউজ করতেছি, কাগজ। কাগজ কাগজ কিন্তু অধাতু, ধাতু না। তো ডাইইলেকট্রিক যেগুলো, এগুলো আসলে অধাতু হয়। তো অধাতু হওয়ার কারণে দেখা যায় যে এগুলার মধ্যে দিয়ে তোমার কারেন্ট চাইতে পারে না, কিন্তু এরা ওই এনার্জি আর স্টোর করে রাখতে পারে। তো শ্রেয়সী কোয়েশ্চেন করছো, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফ্যারাড? Why does these two plates don't attract each other if they have opposite charge? তো অ্যাট্রাক্ট করে না, ব্যাপারটা ভুল আর কি, অ্যাট্রাক্ট অবশ্যই করে। অ্যাট্রাক্ট করে বলতে কি, মানে আমরা তো কিছুক্ষণ আগেই একটা বোধহয় কোয়েশ্চেনও দেখছিলাম, বলেছিল যে আর কি দুইটা প্লেটের মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় কিনা। তো ইলেকট্রিক ফিল্ড বলতে কিন্তু আসলে অ্যাট্রাকশনই বোঝায়। তো ইলেকট্রিক ফিল্ডকে যদি তুমি জাস্ট চার্জ দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু তুমি ফোর্সটা পাই যাবা। তার মানে ওখানে ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই হয়, ইলেকট্রিক ফোর্স কাজ করে। কিন্তু মধ্যখানে ওই ডাইইলেকট্রিক তুমি রেখে দিছো, আর কাছে আসতে পারে না। আর ফ্যারাডের ডাইমেনশন, ওকে, ফ্যারাডের ডাইমেনশন আমরা যদি বের করার চেষ্টা করি, তো সি ইকুয়াল কিউ বাই ভি, ওইখান থেকে তুমি আসতে পারো। তো সি ইকুয়াল মনে করো কিউ বাই ভি, এখান থেকে তুমি যদি আসতে চাও ডাইমেনশনে, তো আমরা তো জানি যে কিউ এর আসলে তেমন কোনো ডাইমেনশন নাই, ভি এর একটা ডাইমেনশন আছে। বাট ওকে, ক্যাপাসিটরের ডাইমেনশনটা আসলে দেখা যাবে যে তোমার অনেক জটিল লেভেলের হবে, ডিপার হবে। তো এটা দেখা যাবে যে তোমরা ভবিষ্যতে হয়তো বা না শিখলেও খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। এগুলোর ক্ষেত্রে আসলে আমরা ডাইমেনশন ইউজ করি না। ডাইমেনশন সাধারণত ওই সহজ যেগুলো সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তবুও ডাইমেনশনের ক্ষেত্রে ওকে, কিউ এর ডাইমেনশন তুমি যদি বের করতে চাও একদম, তো কিউ এর আমরা ডিরেক্ট ডাইমেনশন বের করতে পারি না। আমাদের ওই অ্যাম্পিয়ার থেকে আর কি দেখা যায় যে কিউ এর ডাইমেনশনটা বের করার চেষ্টা করতে হয়। তো আই ইকুয়াল তোমার কিউ বাই টি হয়। তো কিউ সমান সমান তুমি আই টি বলতে পারো, তার মানে এই জায়গায় একটা তোমার অ্যাম্পিয়ার থাকে আর সাথে সাথে টাইম থাকে। এরপর যদি তুমি ভি এর ডাইমেনশন বের করতে চাও, ভি এর ইকুয়েশন আমরা কি জানি?
ভি সমান সমান আমরা জানি ডাব্লিউ বাই কিউ, এরকম একটা আমাদের সূত্র থাকে। তো ডাব্লিউ সমান সমান তুমি কি জানো? ডাব্লিউ সমান সমান তুমি জানো এফ এস, আর নিচে থাকতেছে কিউ। তো এরপর এই এফ এস সমান সমান তুমি কি জানো? এফ কে যদি আমরা সহজ ভাষায় লিখি তাহলে এফ সমান সমান এম এ, এম এ এস বাই কিউ। তোমাকে জাস্ট একটা করে ইকুয়েশন বসাতে হবে, ইকুয়েশন বসালে ডাইমেনশন পাই যাবে আর কি শেষ পর্যন্ত। তো এ কে যদি আমরা এবার ভাঙি, এ সমান সমান আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি। তার মানে এই জায়গায় একটা ভেলোসিটি বাই টাইম এরকম কিছু একটা থাকবে, এম ভি এস বাই টাইম ইন্টু কিউ। তো এখানে দেখো আমাদের মাস থাকতেছে একটা, ভেলোসিটি, ভেলোসিটিকে আমরা এল টি ইনভার্স ওয়ান এটা দিয়ে, মানে এল টি মাইনাস টি পাওয়ার মাইনাস ওয়ান এটা ইউজ করতেছি। তার সাথে সাথে এখানে এস আছে, এস কিন্তু আমাদের ছিল জাস্ট একটা ডিস্টেন্স, তো ডিস্টেন্সকে আমরা এল দিয়ে প্রকাশ করি। আর নিচে তোমার টাইম থাকতেছে, তো টাইমটা যদি উপরে নিয়ে আসি আবার টাইম ইনভার্স ওয়ান হয়ে যাবে। আর কিউ, কিউ এর ডাইমেনশন আমরা কিছুক্ষণ আগে দেখলাম, কিউ সমান সমান হচ্ছে আমাদের এটি, অ্যাম্পিয়ার টার্ন। তো এটা যেহেতু ইনভার্স হয়ে যাবে, কিউ যেহেতু এখানে নিচে আছে, তো অ্যাম্পিয়ার ইনভার্স টাইম ইনভার্স ওয়ান এরকম হয়ে যাবে আর কি। এইটা হয়ে যাচ্ছে তোমার ভি যেটা আছে, ভি এর ডাইমেনশন। ওকে, আর কিউ এর ডাইমেনশন তো আমরা এখান থেকে পাইলাম যে এটি। তো কিউ বাই ভি যেটা, সেটার ডাইমেনশন হয়ে যাবে এটি বাই এম এল। এখানে টি ইনভার্স একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, টি ইনভার্স থ্রি। আর তারপর আসছে তোমার এল, এখানে দুইটা ছিল তো এখানে এল স্কোয়ার হইতো আসলে। আর এখানে আরেকটা এ ইনভার্স আসতেছে। ওকে, এই তো নাকি? তো এখান থেকে তুমি পাইতে পারো অনেকটা এ স্কোয়ার, টি উপরে একটা থাকতেছে, নিচে থাকতেছে মাইনাস থ্রি টি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে। আর এম যদি উপরে যায় এম ইনভার্স ওয়ান হয়ে যাচ্ছে, আর এল ইনভার্স টু হয়ে যাচ্ছে। তার মানে ডাইমেনশনটা অনেকটা এরকম হবে তোমার, অ্যাম্পিয়ার স্কোয়ার টি পাওয়ার ফোর এম ইনভার্স ওয়ান এল ইনভার্স টু। তো এই ধরনের জটিল টাইপের ডাইমেনশন আছে। তো এগুলো আসলে আমাদের খুব একটা কাজে লাগে। ওকে, ওকে, ইজ হিট ক্যাপাসিটি স্পেসিফিক ক্যাপাসিটি? তো হিট ক্যাপাসিটি বোধহয় আমরা পড়ছি, স্পেসিফিক না, স্পেসিফিক বাদ দিয়েও একটা তোমার হিট ক্যাপাসিটি আছে তোমার, যেখানে তোমার ওই মাস ইনক্লুডেড থাকে আর কি। তো স্পেসিফিকে তো আমাদের মাস ইনক্লুডেড থাকে না। তো মাসের মাস ডিপেন্ডেন্ট যেটা, সেটা তোমার স্পেসিফিক না, হিট ক্যাপাসিটি জাস্ট। আর স্পেসিফিকটাতে আমাদের মাস ডিপেন্ডেন্ট না, তো দুইটার সেম না। এরপর চ্যাট বক্সে কোয়েশ্চেন করছো, সামিয়া কোয়েশ্চেন করছো ওই যে একটা গ্রাফ ছিল, ওইটাই কি জাস্ট পজিটিভ চার্জ ইউজ হয়? ওটা আসলে গ্রাফ বলতে কি, ওই মেশিনটার নাম ভ্যান্ডি গ্রাফ। তো ভ্যান্ডি গ্রাফ বলতে আবিষ্কারকের নাম অনুসারে, তো গ্রাফ আসলে একজন মানুষের নাম। তো ভ্যান্ডি গ্রাফে আসলে দেখা যায় যে সব সময় যে তোমাকে পজিটিভ চার্জ ইউজ করতে হবে ব্যাপারটা আসলে সেরকম না। তুমি ইচ্ছে করলে, আমরা তো আসলে মানে কি বলবো, আমরা তো সব ধরনের চার্জিং স্প্রে করতে পারি, তো সব ধরনের চার্জ যেহেতু স্প্রে করতে পারি, তো সেই জায়গায় তুমি ইচ্ছে করলে সব ধরনের চার্জিং দিতে পারো, বাট পজিটিভ চার্জ দেওয়াটা নিরাপদ কিছু কিছু ক্ষেত্রে। তো আহ ওকে, এখানে হ্যান্ড রেইজের অপশন আছে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু হ্যান্ড রেইজ করতে পারো। আরাফাত একটা কোয়েশ্চেন করছো, ভাইয়া ভি বাই টু এর পরের পার্ট বুঝি নাই। Okay, বুঝাই দিচ্ছি। তার আগে শ্রেয়সী একটা কোয়েশ্চেন করছো যে ইন দ্য ক্যাপাসিটর ব্যাটারি সার্কিট কারেন্ট ফ্লোস ইন টু ডিফারেন্ট ডিরেকশন towards the capacitor, but doesn't electric only flow from higher potential to lower potential? শ্রেয়সী ঠিক বলছো, আবার দেখা যাবে যে মানে এই ঠিকের মধ্যেই একটু একটু আবার ভুল বলে ফেলছো। কি বলছো? ওকে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো দুইটাই আসলে আমার মনে হয় যে ওই ক্যাপাসিটর বেসড আর কি, ক্যাপাসিটর ব্যাটারি সার্কিটটা নিয়ে। তো আমি দেখি আর আরো কোনো অন্য কোনো কোয়েশ্চেন আছে নাকি। দুইটা প্লেট অ্যাট্রাক্ট করে না কেন এটা বলছি। Oh, Abida কি লিখছো? I have to say, sir, that you made our physics life easy and comfortable. And not only that, your voice, mashallah, you will stay in
till my success, we will remember you every moment. Pray for us, pray for our family. অফকোর্স আবিদা, অফকোর্স তোমাদের জন্য অনেক 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 দোয়া তো থাকবেই। আর ফিজিক্স আসলে অনেক বেশি সুন্দর, তো এই সৌন্দর্যটা তোমরা যদি আসলে ধরতে পারো, ফিজিক্স অনেক বেশি ভালো লাগবে। আর আরাফাত, ফেস রিভিলের আসলে এই জায়গায় অপশন নাই, তো তোমরা চাইলে আমার সাথে কোনো না কোনো ভাবে কানেক্ট থাকতে পারো। এখন তো আসলে এফবি টেবি অনেক ওয়ে আছে কানেক্ট থাকার, তো ইচ্ছে করলে এফবিতে নক দিতে পারো, সমস্যা নাই। আর যদি কোনো প্রবলেম এর বাইরেও থাকে, তোমরা তো চাইলে, এখন তো দেখা যাবে যে উদ্ভাসে তোমার কিউএনএ সেকশন আছে, তো সেখানেও তোমরা কোয়েশ্চেন দিতে পারো। তো এখন চাইলে আসলে আহ কানেক্ট থাকার বহু ওয়ে আছে, সেই রিভিল করতে হবে এটা তো জাস্ট না। ওকে, শ্রেয়সী অ্যান্সারটা দিয়ে শ্রেয়সী বলছিল যে ক্যাপাসিটর ব্যাটারি সার্কিটে তোমার কারেন্ট ফ্লো এখানে দুই দিকে হচ্ছে কেন? আসলে কারেন্ট ফ্লো দুই দিকে হচ্ছে না ভাই। দেখো, আমি আসলে কিসের ফ্লো এর কথা বলছিলাম, বাম পাশে যেটা, এটা আমি পজিটিভ চার্জ ফ্লো এর কথা বলছিলাম, আর ডান পাশে যেটা, এটা নেগেটিভ চার্জ ফ্লো এর কথা বলছিলাম। তো পজিটিভ চার্জ ফ্লো, এটাকে আমরা কারেন্ট বলি, মানে আমাদের যেটা প্র্যাকটিক্যাল লাইফে যেটাকে আমরা কারেন্ট বলি, সেটাকে আমরা ধরেই নেই, বা কনভেনশনাল যেটা কারেন্ট, সেখানে আমরা ধরেই নেই যে এই জায়গায় পজিটিভ চার্জ ফ্লো হচ্ছে, যদিও আসলে পজিটিভ চার্জ হইতে পারে না, ফ্লো হইতে পারে না, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে ব্যাপারটাকে ওইভাবে ধরে নিই ছোটবেলা থেকেই আর কি। আমরা ধরে নিই ছোটবেলা বলতে আর কি, আমার ছোটবেলা না, এটা তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স বা মানে কি বলা যায়, ইলেকট্রোস্ট্যাটিক্স না ঠিক, মানে ওই সার্কিট থিওরি যেগুলো, সেগুলো ছোটবেলা থেকে এই ব্যাপারটা ধরে নেওয়া হয়, পজিটিভকেই অল টাইম দেখা যায় যে কাউন্টে নেওয়া হয়। তো এর বাইরে ডান পার্ট যে আছে, ডান পার্টটাতে আমরা দেখতেছি ব্যাটারি থেকে নেগেটিভ চার্জ তোমার বি পয়েন্টে যাচ্ছে। তো ব্যাটারি থেকে যেহেতু নেগেটিভ চার্জ যাচ্ছে, তো নেগেটিভ চার্জ এইদিকে যাওয়া মানেই হচ্ছে পজিটিভ চার্জ তার বিপরীত ডিরেকশনে আসা। ওকে, তো সেই দিক দিয়ে তুমি যদি দেখো, তাহলে এই জায়গায় কিন্তু একটাই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, দুই ডিরেকশনে না। কারেন্ট যদি তুমি পজিটিভ চার্জের ফ্লো ধরে নাও, তাহলে এক ডিরেকশনেই কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, আর আরেকটা তুমি কথা বলছিলা যে আর কি, বাট ডাজেন্ট ইলেকট্রিক, শ্রেয়সী হ্যান্ড রেজ করছো, ওকে আমি তোমাকে কথা বলার অপশন দিচ্ছি। শ্রেয়সী, হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এটা কি বলছিলেন জানি না। ওকে, তুমি আসলে কোন জায়গাটা ঠিক বুঝতে পারতেছো না? আমি বুঝতে পারছি না বলতে, আমার এখানে তো আসলে পজিটিভ চার্জ তো ফ্লো হয় না, এটা আমি বুঝতে পারিনি। ওকে, পজিটিভ চার্জ কোথায় মানে পুরো হয় নাই ঠিক, মানে এই কি এ পয়েন্টটাতে? পজিটিভ চার্জ তো ফ্লো হয় না। আর এখানে কি V/2 তে এরকম হয়েছে যে এখানে দুই পাশে একই রকম অপোজিট ভোল্টেজ আছে বলে এখানে V/2 হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি জাস্ট ভি কে দুই ভাগ করে লিখছি তোমার। আমি ভি কে এই দিকটাকে বলছি পজিটিভ V/2 ভোল্টেজ, আর এইদিকে বলছি নেগেটিভ V/2 ভোল্টেজ, ঠিক আছে? জাস্ট ভাগ করছি, এর চেয়ে বেশি কিছু চিন্তা করার দরকার নাই। তো এই ভাগ করার কারণে যখন আমরা এই দুটোকে অ্যাড করে দেই, তখন আমরা এখান থেকে টোটাল ভি পাই। আমাদের এখানে ওই টোটাল ভি দরকার ছিল, এতটুকুই, আর কিছু না। আর এখানে পজিটিভ চার্জ যে ফ্লো হয় সেটার ব্যাপারে কি বললো আরেকবার বলো, আমি আবার বুঝিনি। মানে মানে এখানে ছিল আবার ওই যে ভ্যান ডে গ্রাফ মেশিনের ক্ষেত্রে ও হ্যাঁ, ওখানে প্যান্টোগ্রাফি। চার্জটা ওখানে এক জায়গা থেকে এক জায়গায় গিয়েছে, তো এটা তো পসিবল না পজিটিভ চার্জের ক্ষেত্রে। পজিটিভ চার্জ মানে এই জায়গায় আসলে দেখো দুই ধরনের কিন্তু চার্জ আছে। একটা হচ্ছে এই যে এই চার্জ গুলা যেগুলা তোমার ওই মেটালিক স্ফিয়ারের মধ্যে আছে, আরেকটা হচ্ছে আমাদের এই ইনসুলেটিং যে বেল্ট তার উপরে চার্জ গুলো। তুমি কোনটার কথা বলতেছো? এই যে এখানে মধ্যে দেখালো যে ইনসুলেটর থেকে বেল থেকে এই মেটাল। যে এই জায়গায় যে যাচ্ছে চার্জটা, এইটা। হ্যাঁ, তো এই জায়গায় আসলে যাওয়ার যেটা কারণ, সেটা হচ্ছে এইখানে টেনজেন্টে দেখো, টেনজেন্টে যায় এই চার্জ গুলো আসলে জমা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো টেনজেন্টের মধ্যে যখন চার্জ জমা হইতে থাকবে, ওখানে কি একটা বিকর্ষণ শুরু হইতে থাকবে না? হ্যাঁ, প্রচুর 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 একটা রিপালশন ক্রিয়েট হবে আর কি। আর ব্যাপারটাকে তুমি যদি ভোল্টেজের মানে দিক থেকে দেখতে চাও, ভোল্টেজের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করতে চাও, তবুও চিন্তা করতে পারো, সমস্যা নেই। তো এইখানে যে এত রিপালশন তৈরি হবে, এই রিপালশনের কারণে দেখা যাবে যে একটা টাইমে ওই রিপালশন সহ্য করতে না পেরে
এইখান থেকে চার্জ গুলা আসলে এই জায়গায় চলে যাবে, ছিটকে চলে যাবে, বা অনেকটা স্পার্ক তৈরি করে চলে যেতে পারে। তো এটা অ্যাকচুয়াল ইউজটা কি, মানে এটা কোথায় ইউজ করা এটার হয়? ইউজ হচ্ছে এই জায়গায়, দেখো এই জায়গায় আমরা কি চার্জ জমা করতে পারতেছি না? তো এইখানে তুমি যত বেশি চার্জ জমা করবা এটার ভোল্টেজ তত বেশি বাড়বে। তো ভোল্টেজ বাড়াইতে 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 মনে করো অনেক বেশি ভোল্টেজ তুমি বাড়াই ফেললা। তো এই যে ভোল্টেজটা, এটাকে আমরা বিভিন্ন ধরনের কাজে ইউজ করতে পারি আর কি। এটা আসলে ভোল্টেজ জেনারেশনের জন্য ইউজ করা হয়ে থাকে মেইনলি। তো এই ভোল্টেজ ইউজ করে মনে করো তোমাকে আমি একটা ইলেকট্রন দিলাম, এই ইলেকট্রনকে তুমি গতিশীল করতে চাও। ইলেকট্রনকে তুমি আসলে গতিশীল করবা কেমন? তুমি কি ধাক্কা টাক্কা মারবা? ইলেকট্রনকে তো আর ধাক্কা মারা যায় না, এত ছোট একটা জিনিস। ওকে যদি তুমি গতি দিতে চাও, তাহলে ওর সামনে তোমাকে একটা অনেক হাই ভোল্টেজের একটা সোর্স দিতে হবে। যদি হাই ভোল্টেজের একটা সোর্স দিয়ে দাও, ইলেকট্রন দেখবা খুব জোরে এখানে ছিটকে চলে আসবে। তো এইভাবে করে ইলেকট্রনকে তুমি যদি গতিশীল করতে চাও, বা কোনো চার্জকে যদি তুমি এইভাবে করে ছিটকায়া দৌড়ায়া নিয়ে আসতে চাও, বা গতিশীল যদি করাইতে চাও, তখন তোমাকে এরকম একটা হাই ভোল্টেজের সোর্স হিসেবে ভ্যান ডি গ্রাফ তুমি ইউজ করতে পারো। বুঝছো? হ্যাঁ স্যার। আর ক্যাপাসিটর নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমি ক্যাপাসিটরের যে মানে যে ইলেকট্রিসিটি এটা যে স্টোর করা হয়, তো হ্যাঁ, এখানের মধ্যে আমাদের ইলেকট্রনিক্সে এটা কেন ইউজ করা হয় স্টোর করতে? ও, ক্যাপাসিটরের আসলে ব্যাপারটা হচ্ছে কি, আহ এই জায়গায় তুমি চার্জ যে স্টোরের ব্যাপারটা, এটা কিন্তু আমরা ডিসি তে তোমাকে দেখাচ্ছি। এই জায়গায় যে ব্যাটারিটা তুমি দেখতে পাচ্ছ, এই ব্যাটারিটা একটা ডিসি ব্যাটারি, তাই না? হ্যাঁ। তো আমরা আসলে এখন আর এসি ব্যাটারি তো পড়ি নাই। তো এসি ব্যাটারিতে দেখা যায় যে ক্যাপাসিটর একটা অন্যরকম আচরণ দেখায় আর কি। ডিসি ব্যাটারিতে তুমি দেখো, যখন তুমি এখানে চার্জ করতে শুরু করবা, শুরুর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হয়ে মনে করো এই ক্যাপাসিটরটাতে কিউ চার্জ হয়ে গেল। এরপর কি হবে বলো দেখি? এখানে মনে করো কিউ চার্জ পূর্ণ হয়ে গেছে। এরপর কি আর কারেন্ট যাবে? না। এরপর কিন্তু আর কারেন্ট যাবে না। এইটা অনেকটা ওপেন সার্কিট হয়ে যাবে, একদম ওপেন সার্কিট। এটার মধ্য দিয়ে কারেন্ট আর যাইতে পারবে না। কিন্তু যখন আমরা এই জায়গায় এসি সোর্স ইউজ করি, এই জায়গায় ব্যাপারটা পুরোপুরি পাল্টে যায়। এসি সোর্সের ক্ষেত্রে আমাদের যেটা ক্যাপাসিটর, এটা ওপেন সোর্সের বদলে, মানে ওপেন সার্কিটের বদলে এটা আসলে ক্লোজ সার্কিট হয়ে যায়। তো এই ধারণাটা ইউজ করে আমরা ডিসি আর এসি কে আলাদা করে ফেলতে পারি। ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ। তো এগুলো আসলে তোমরা যখন ভবিষ্যতে পড়বা, ভবিষ্যতে তুমি যদি তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আগ্রহ থাকে, যদি পড়ো, তাহলে এই ব্যাপারগুলো দেখবা আর কি। এখন হয়তো বা দেখবা না, এইচএসসি তে হালকা দেখতে পারো, এই আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ও, আরাফাত বলছো যে V/2 এর পরের পার্ট বুঝি নাই। তো V/2 এর পরের পার্ট আসলে এই জায়গায় তোমার, আরাফাত কি আসো? ও হ্যাঁ, রিজু করছো, ওকে। হ্যাঁ, কথা বলো আরাফাত। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। আমাকে খালি জাস্ট V/2 এর V/2 এর পার্টটা আমি বুঝছিলাম, পরবর্তী থেকে যে V/4 থেকে আছে আমি বুঝতেছিলাম, বাদ বাকি বুঝি না ভাইয়া, এটা কোন ওকে বুঝে দিলে। ওকে ওকে, মানে এই জায়গায় তুমি দেখো, এই জায়গায় মনে করো আমার এই ব্যাটারির যে পজিটিভ প্রান্ত, ঠিক আছে, এইখান থেকে ধরে নাও একদম শুরুর অবস্থায় কোনো চার্জ কি এখানে এই পাতটাতে গেছিল একদম শুরুতে, যখন মনে করো আমি ব্যাটারি কানেকশনও দেই নাই, তখন এই পাতে কি কোনো চার্জ ছিল? না ভাইয়া, একদম ছিল না, না? তো এই জায়গায় যেহেতু কোনো চার্জ নাই, তাহলে এখানে ভোল্টেজ কত ছিল এই পাতটাতে বলো দেখি? জিরোই ছিল। জিরো ছিল। এরপর আমি যখন এই জায়গায় প্রথম চার্জটা পাঠাইলাম, এ গেল, তো ভোল্টেজ একটু বেড়ে গেল। এরপর দ্বিতীয় চার্জে যখন গেল, ভোল্টেজ আরেকটু বাড়ে গেল। ব্যাটারিতে যেমন, ফোনের ব্যাটারিতে তোমার কি যত বেশি চার্জ হয় ভোল্টেজ তত বাড়ে। তো এই জায়গায়ও চার্জ যত বেশি যাচ্ছে ভোল্টেজ তত বাড়তেছে। ভোল্টেজ বাড়তে 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 যখন লাস্ট চার্জটা আমি পাঠাচ্ছি, তখন ভোল্টেজ বেড়ে V/2 হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া, এটা বুঝছি ভাই। তো প্রথম চার্জের জন্য ভোল্টেজ হচ্ছে তোমার জিরো, লাস্ট চার্জ যে ভোল্টেজটা ফিল করতেছে সেটা হচ্ছে V/2। তাহলে এখন মধ্যের যে চার্জ গুলা, এরা কত করে ভোল্টেজ ফিল করে বলো দেখি?
তো আমরা তো আর বলতে পারতেছি না কে কত ফিল করছে। এই জন্য আমরা এই প্রথমটা আর শেষটার একটা এভারেজ এই জায়গায় নিয়ে নিতে পারি। তো প্রথমটা ফিল করছে 0 ভোল্ট, শেষেরটা ফিল করছে V/2 ভোল্ট। তাহলে এভারেজে সবাই V/4 করে ফিল করতেছে। এবার কি বুঝছো? এটা কি ভাই মানে ওই হলো লেফট সাইডের পাতের মধ্যে হ্যাঁ, লেফট সাইডের পাবেন করতে আর কি। এতটুকু আর চার্জ ফিল করতেছে, হ্যাঁ, মানে এতটুকু চার্জ ফিল করতেছে। মানে এতটুকু চার্জ ফিল করতে বলছে, মানে প্রত্যেকটা চার্জ গড়ে এভারেজে এতটুকু করে ফিল করতেছে আর কি, এভারেজে। এই জায়গায় আমাদের ফার্স্ট যে চার্জটা, সে তো আসলে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে ফার্স্ট চার্জটা 0 ভোল্টেজ ফিল করছে, আর লাস্ট চার্জটা V/2 ফিল করছে। তো এই জায়গায় আমরা যদি প্রত্যেকটার এভারেজ নেই তাহলে V/4 পাই। আর আমরা এখানে ধরে নিতে পারি প্রত্যেকটা এভারেজে V/4 করে ফিল করতেছে। প্রথমটাও V/4 এভারেজে ফিল করতেছে, লাস্টটাও এভারেজে V/4 ফিল করতেছে, মধ্যেরটাও এভারেজে। মানে জাস্ট এটা এভারেজ ক্যালকুলেশন, বুঝছো? লেফট সাইডটা V/4 ফিল করতেছে। হ্যাঁ, আচ্ছা রাইট ঠিক আছে, সাইডেও সেম ঘটনাই ঘটবে আর কি। মাইনাস হবে খালি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর তারপর কি ভাই মানে হচ্ছে? তারপর হচ্ছে আমাদের ওই যে আমরা V=W/Q এরকম একটা সূত্র পড়ছিলাম না? হ্যাঁ ভাই, তো ভি যদি তোমার W/Q হয় তাহলে W কি VQ হয়ে যাবে না? হ্যাঁ ভি আর কিউ এর গুণফল। তো এইটাই হচ্ছে আমাদের এনার্জির সবচেয়ে ফান্ডামেন্টাল, একদম সবচেয়ে বেসিক ইকুয়েশন। আমরা এখন এই ইকুয়েশনটা ইউজ করে এখান থেকে এনার্জিটা বের করছি। তো বাম পাতে কতটুকু এনার্জি স্টোর হবে বলো দেখি। বাম পাতে আমাদের কিউ পরিমাণ চার্জ আছে, তো কিউ এর মান কিউ হবে। আর প্রত্যেক এভারেজে যে ভোল্টেজটা ফিল করতেছে সেই ভোল্টেজটা হচ্ছে V/4, তাই না? হ্যাঁ ভাই, তাহলে আমাদের এই পজিটিভ প্লেটে যেটা স্টোরড এনার্জি সেটা হয়ে যাবে QV/4, তাই না? হ্যাঁ ভাই, আর নেগেটিভ প্লেটে কি হবে? নেগেটিভ প্লেটে আমাদের চার্জ আছে -Q, আর আমাদের ভোল্টেজ কত? ভোল্টেজ এভারেজে সবাই ফিল করতেছে -V/4। তাহলে এই জায়গায় মাইনাস আর মাইনাস গুণ হয়ে এটাও প্লাস হয়ে যাবে। আর এই নেগেটিভ প্লেটে টোটাল যেটা এনার্জি সেটা হয়ে যাবে QV/4। ঠিক আছে? তো দুইটাকে যদি আমরা অ্যাড করে দেই এইবার, তাহলে এই জায়গায় আমরা পাবো হাফ QV। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভাই আপনার জানি হোম ডিস্ট্রিক্ট কোথায়? বুঝি নেই। হোম ডিস্ট্রিক্ট কোথায় ভাই জানি? ও, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। আমার সিরাজগঞ্জ। ও, উত্তরবঙ্গের দিকেই তো। হ্যাঁ ভাই। ওকে আরাফাত, আর কিছু প্রবলেম আছে? না ভাই এটাই ছিল। আপনার ফেসটা দেখলে ভালোই তো, যাই হোক দোয়া রাখেন ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দোয়া তো অবশ্যই থাকবে। আর তোমাদের আরো কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আমি চ্যাট বক্সে আরেকবার দেখি। ওকে, চ্যাট বক্সেও আমি আর তেমন কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। তো আজকে যেহেতু লাস্ট ক্লাস ছিল, তো লাস্ট ক্লাস লাস্ট ক্লাসে আর কি বলবো, মানে ফিজিক্স সম্বন্ধে বলার সম্ভবত ওই একটাই কথা আছে, যে ফিজিক্স আসলে তুমি যদি বুঝতে শুরু করো, এই জায়গায় তুমি তোমার চারপাশের দুনিয়ার মধ্যে যে ফিজিক্স গুলোর অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাবা, এগুলো তোমাকে অনেক 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 বেশি আনন্দ দিবে যদি তুমি বুঝতে পারো ব্যাপারগুলা। আর যদি বুঝতে না পারো তাহলে এই জিনিসগুলো তুমি ধরতে পারবা না। আর ব্যাপারটা হচ্ছে এই আনন্দ পাওয়ার দরকারটা কি? আসলে আনন্দ পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু এই আনন্দটার মধ্যে একটা, তোমার কি বলবো, এই ফিলিংটা একটু অন্যরকম। তুমি কোনো কিছু একটা জিনিস দেখতেছো, দেখে ওটাকে এক্সপ্লেইন করতে পারতেছো, যেটা তোমার চারপাশের হাজারটা মানুষ পারে না। এই জিনিসটার যে আনন্দ, এটা তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি আর কি এই ফিজিক্সের ব্যাপারগুলো বুঝবা। একদম ডিপ থেকে জিনিসগুলো যখন তুমি দেখতে পাবা, তোমার চোখের সামনে জাস্ট ভেসে উঠবে যে এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে। অ্যান্ড এগুলাকে যখন তুমি প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে যাবা, এগুলা দেখবে আরো সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস তৈরি করবে। যারা সায়েন্টিস্ট, এরা ওই ওই কাজটাই করছে। এরা চারপাশের দিকে তাকাইছে, চারপাশকে দেখছে, দেখে শিখছে, এগুলোকে নতুন ভাবে অন্য কোনো একটা জায়গায় জাস্ট অ্যাপ্লাই করছে। এতটুকুই, এর চেয়ে বেশি কিছুই না। এই যেমন তুমি দেখো আর কি,
আমাদের যে তুমি যদি মোটরের কনসেপ্ট চিন্তা করে থাকো, মোটরের কনসেপ্ট খুব সিম্পল। মোটরের কনসেপ্ট ইউজ করে একটা ছোট মোটর আমরা মনে করো ঘোরাচ্ছি, সেই কনসেপ্টটাকে কাজে লাগায় মানুষ দেখো ওই মোটরের কনসেপ্টকে ইউজ করেই বর্তমানে রেল বানায় ফেলতেছে। অনেক কিছু করা পসিবল, জাস্ট তোমাকে দেখতে হবে। তুমি তোমার চারপাশ দেখবা, চারপাশ থেকে শিখবা। আর এই শেখাটা তোমার তত বেশি ভালো হবে যত বেশি তুমি চিন্তা করবা। এই চিন্তা জিনিসটা ছাড়া আসলে ফিজিক্স পারফেক্টলি ফিনিশ হয় না। তুমি যদি চিন্তা করতে না পারো, বা তুমি যদি আসলে চিন্তা না করে ব্যাপারগুলোকে ছেড়ে দাও, তাহলে তুমি ফিজিক্সের একটা লেভেল পর্যন্ত হয়তোবা পৌঁছাইতে পারবা, হয়তোবা দুই চারটা ম্যাথমেটিক্স তো করতেই পারবা, বাট ফিজিক্সের মধ্যে যে আনন্দ এটা তো পাবা না। তার সাথে সাথে ফিজিক্সের যে ইনার মিনিং গুলা, প্রত্যেকটা জিনিসের মানেটা কি, এটা বুঝতে পারবা না। বুঝতে গেলে তোমাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারতে হবে, চিন্তা করতে পারতে হবে। তো এখন থেকেই চেষ্টা করো অনেক বেশি চিন্তা করার, অনেক বেশি ডিপলি থিঙ্ক করার। এই ডিপ থিঙ্ক জিনিসটা তোমাকে অনেক 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 আগায় রাখবে, সব জায়গায় অনেক অনেক আগায় রাখবে। তুমি এখন ফিজিক্স পড়তেছো, ব্যাপারটা আসলে এমন না যে তুমি মানে তোমরা সবাই আসলে শেষ পর্যন্ত এই ফিজিক্স নিয়েই পড়ে থাকবা। তোমাদের মধ্যেই অনেকে দেখা যাবে যে হয়তো বা ফিজিক্স বা এই সায়েন্স থেকে অন্য কোনো শাখায় শিফট করতে পারো। আবার অনেকে দেখা যেতে পারে সায়েন্সের অন্য কোনো শাখায়। যেমন আমরা যেগুলো এখন পড়লাম এগুলো তো ইলেকট্রিসিটি। তো এই ইলেকট্রিসিটির যে জায়গা, এই জায়গাটাতেও অনেকে হয়তো বা থাকবা না। অনেকে দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং এ যদি যাও, দেখা যাবে যে জায়গাটা হয়তো বা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক না কেন, দেখা যাবে যে এই যে তুমি যে ফিজিক্স এর নলেজ গুলা নিচ্ছ, এই নলেজ নেয়ার পর নলেজ গুলাকে তুমি যে কাজে লাগাচ্ছ, তুমি বিভিন্ন যে প্রবলেম সলভ করতেছো, প্রবলেম সলভিং এর জন্য তুমি কিন্তু তোমার মাথার মধ্যে একটা স্ট্র্যাটেজি ধরে রাখছো যে এইভাবে করে আমি এই জিনিসটা পড়বো, এইভাবে করে একটা প্রবলেম আসলে আমি এইভাবে করে সলভ করব। এই স্ট্র্যাটেজি যেটা, এটা কিন্তু জাস্ট ফিজিক্স এর জন্য অ্যাপ্লিকেবল না, এটা তুমি ম্যাথেও অ্যাপ্লাই করতে পারবা। তার সাথে সাথে অন্যান্য যে শাখা, আর্টস, ইভেন আর্টস কি কমার্স এগুলোতেও অ্যাপ্লাই করতে পারবা। অ্যান্ড ইভেন তোমার লাইফের যে প্রবলেম, সেগুলোও সলভ করতে গেলে তুমি ফিজিক্স থেকে যে স্ট্র্যাটেজি গুলো তুমি যে ফলো করছো, এই স্ট্র্যাটেজি গুলাকে কাজে লাগাইতে পারবা। তো এখন থেকে একটু চেষ্টা করো এই স্ট্র্যাটেজি গুলার দিক দিয়ে একটু সমৃদ্ধ হওয়ার। তার সাথে সাথে যত পারা যায় চিন্তা ভাবনার ব্যাপারগুলোকে একটু বাড়ানোর। যত পারো বই পড়ো। বই পড়া বলতে কি আসলে বই বলতে টেক্সট বুকের বাইরে যদি আরো কিছু পড়তে পারো অনেক বেশি ভালো হয়। টেক্সট বুকের বাইরে অনেক অনেক রাইটার আছে, এত ভালো ভালো জিনিস চিন্তা করতে পারছেন ওনারা। মানে আমি যখন তোমার এই ক্লাস 9-10 এর দিকে ছিলাম, আমি ওই ইয়াকাভ পেরেলমান নামে একজন রাইটার আছে, ওনার বর্তমানে বেশ কিছু বই বাংলায় আর কি পাবলিশ হয়েছে অলরেডি, এন্ড হচ্ছে অবশ্যই। তো আমি ওনার কিছু বই পড়ছিলাম, এন্ড মানে কি বলবো, জাস্ট অ্যামেজিং ভাই। উনি একজন রাশিয়ান রাইটার ছিলেন, এন্ড মানে এখনকার যুগের না, একটু বেশ আগেরই, সম্ভবত 1950 কি তারও আগের দিকে। তো আমার তুলনায় তো কমপক্ষে ওনার বয়স 100 বছরের চেয়েও হয়তো বা বেশি বা এর কাছাকাছি হইতে পারে। তো এরকম একজন রাইটার বই পড়ছি, বাট বই পড়ার পর উনি ব্যাপারগুলোকে যে এত সুন্দরভাবে এক্সপ্লেইন করছে, এই জিনিসগুলো দেখার পর আমি জাস্ট কি বলবো, মানে আমার ফিজিক্সের প্রতি ভালোবাসা অনেক 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 গুণ বেড়ে গেছে। চিন্তা করার যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা আবার ফেরত আসছে। অ্যান্ড মানে কি বলবো, এই ব্যাপারগুলো সুন্দর আর কি। তো তোমরা যদি কেউ চাও এই ইয়াকব পেরেলমানের বই পড়তে পারো আর কি। ইয়াকব পেরেলমানের বেশ কয়েকটা বই আছে, অ্যান্ড সবগুলোই সুন্দর, অনেক বেশি সুন্দর। তোমার যদি চিন্তা করার ইচ্ছা থাকে, তোমার এই চিন্তার জগৎটাকে অনেক বড় বর্ধিত করে দিবে। আর তার সাথে সাথে কি ফিজিক্সের সাথে সাথে অন্যান্য যে সাবজেক্ট সেগুলোর দিকেও তাকাও। যেহেতু আসলে তুমি বাংলাদেশের সিস্টেমের মধ্যে একটা অংশ, তো এই সিস্টেম ছেড়ে তো আর যাইতে পারবা না। তো এই সিস্টেমের মধ্যে থেকেই যতটা পারা যায়, যত বেশি পড়ালেখা করা যায়, যত বেশি জানা যায়, ততই ভালো হয়। আর আজকে তোমাদের এই উদ্ভাসের হয়তো বা এই কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, সামনে আরো কোর্স আছে। তো এগুলাও ভালোই থাকবে আর কি। তো তোমরা চাইলে জয়েন করতে পারো, এবং সম্ভবত ভাইয়া একটা ইয়া দিয়ে দিছে বোধহয় আর কি, আহ যে রুটিনটা কেমন হতে পারে হয়তো বা পরের বা এই টাইপের কিছু একটা। আহ তো এরপরে যদি কোর্স টোর্স আসে সেগুলো সম্ভবত তোমরা জানে যাবা। তো তারপর জয়েন করবে। অ্যান্ড উদ্ভাসের সাথে সম্ভবত তুমি যদি বাংলাদেশে থাকো, যদি ইঞ্জিনিয়ারিং বা এই ফিল্ড গুলোতে যদি থাকো, উদ্ভাসের সাথে তোমাকে থাকতে লাগবে। এবং উদ্ভাসের সাথে যেহেতু তোমরাও থাকতেছো আমরাও থাকতেছি, তো দেখা তো হয়তো হবেই ভবিষ্যতে। তো এই হচ্ছে শেষ কথা। আর এরপর আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বললে বলতে পারো, চ্যাট বক্স ওপেন আছে। তার সাথে সাথে আহ অ্যানালাইজও করতে পারো।
আচ্ছা, তোমরা যদি ভাইয়াকে কিছু বলতে চাও, সেক্ষেত্রে হচ্ছে চ্যাট বক্সে বলতে পারো বা হ্যান্ড রাইজও করতে পারো যদি কিছু বলতে চাও আর কি। ওকে, সালাম ভাই কেউ বোধহয় কিছু বলবে না, তো ক্লাসটা তো শেষ করা যায় নাকি? শ্রেয়সী বলছো থ্যাংক ইউ ফর দ্য ক্লাসেস। থ্যাঙ্কস। আসলে তোমরা আসলে মানে আমি এই ব্যাচটাতে যেটা দেখছি তোমাদের মধ্যে অনেক ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট মানুষ আছে, এবং তোমাদের ওই কোয়েশ্চেনের ধাঁচ দেখেই আসলে বোঝা যায় যে তোমরা কতটা ব্রিলিয়েন্ট, কতটা চিন্তা করতেছো। তো বিশেষ করে কয়েকজনের নাম তো হয়তো বা বলাই উচিত। সামিন বেশ একটা ভালো পারফরমেন্স দেখাইছিল অল দ্য টাইম। যখনই আমি এই ইংলিশ পার্সনের ক্লাসটা নিছি, সামিনের কোয়েশ্চেন বেশ আমাকে মাঝে মাঝে মুগ্ধ করছে আর কি। আর শ্রেয়সীও তোমার বেশ ভালো কোয়েশ্চেন ছিল আর কি, অ্যান্ড আই রিয়েলি এনজয় দ্যাট। মানে তোমরা এই কোয়েশ্চেন করতে পারার যে ব্যাপার, এটা তোমাকে আসলে অনেক দূর নিয়ে যাবে জীবনে। তো কোয়েশ্চেন করতে থাকো, চিন্তা করতে থাকো, ভালো করতে থাকো। হ্যাঁ, আরাফাত তো অবশ্যই, আরাফাতের নামটা বলতে হয়তো বা ভুলে গেছি, বাট আরাফাতও বেশ ভালো কিছু কোয়েশ্চেন করছো অবশ্যই। এন্ড গোটা জার্নিটাতে আসলেই বেশ জার্নিটা ভালো ছিল অবশ্যই, আমার যেটা এখন মনে হয়। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। আর আবু সুফিয়ান বলছো স্যার আপনার কথা অনেক স্মুথ, আমার অনেক ভালো লাগছে। এইভাবেই অন্যদেরও ক্লাস নিয়ে, তো আমি আসলে এইভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করি। এই আর কি, দেখা যাক কতদিন পর্যন্ত এইভাবেই নেওয়া যায়। তো সালাম ভাই, আর বোধহয় জি, কেউ কিছু বলবে না, আমি তাহলে লিভ নিচ্ছি। জি ভাইয়া। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরা জার্নিতে আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলেন। তো আবারও দেখা হবে কোনো ক্লাসে, হয়তো বা ক্লাস 9 গেল, এরপর হচ্ছে 10-এ ওদের সাথে দেখা হবে, বা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা এডমিশন পর্যন্ত ওদের সাথে আশা করি যে দেখা দেখা হবে আপনার। হ্যাঁ তো ভাই, ঠিক আছে, অবশ্যই ভালো দেখা হবে। থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর স্টুডেন্ট ভাইয়াপুরা, আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। তো নম্র ভাইয়ের সাথে তোমাদের দেখা হবে, কোনো সমস্যা নাই, যেহেতু হচ্ছে কেবলমাত্র তোমরা 9-এ, এরপরে ক্লাস 10 আছে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এডমিশন অব্দি হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে তোমাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, যেহেতু আরো ক্লাস আছে তোমাদের সাথে, তো আজকে এখানে শেষ করি, আবারও কথা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।